লেখালেখির উঠানের আজকের পর্ব ১৫তম পর্ব। আমরা ১৫তম পর্বে আমাদের সৌভাগ্য যে বিশেষভাবে বিশেষ সময়ে বিশেষ মানুষকেই পেয়েছি। প্রথমত হচ্ছে যে আমাদের সবার প্রিয় কবি আসাদ চৌধুরীকে সাথে আমরা কথা বলবো এবং একটি বিশেষ বিষয় নিয়ে, এবং বিশেষ দিন এই কারণেই বলছি যে অন্তত বাংলাদেশের সময়কে যদি আমি ধরি, তাহলে আজকে আসাদ চৌধুরীর জন্মদিন। এবং আমরা আজকে লেখালেখির উঠানের পক্ষ থেকে আসাদ চৌধুরীকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কবি আসাদ চৌধুরী, আমরা আজকের দিনে এইরকম একটা সময় সুযোগটা পাওয়াতে আসলে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি লেখালেখি উঠোন। এবং আমাদের কাছে মনে হয় যে তিনটা ক্ষেত্রে আমরা মানে যেভাবে জড়িত, একটা হলো লেখালেখির উঠানের সাথে। আমার কাছে মনে হয় যে কবি আসাদ চৌধুরী লেখালেখি উঠানেরই মানুষ। আমরা সংযুক্ত জ্ঞাতিজনের আড্ডা থেকে আমরা মনে করি জ্ঞাতিজনের আড্ডাতেও আসাদ চৌধুরী আমাদেরই মানুষ। আমরা বাংলা উর্দু সাহিত্য ফাউন্ডেশন সাথে আসাদ চৌধুরীর নিজের তৈরি সংগঠন, সেইখানে উনি আমাদেরকে ঠাঁই দিয়েছেন, সেক্ষেত্রে আমরা স্নেহধন্য তার কাছ থেকে। আর বাংলাদেশে বসে আসলে আসাদ চৌধুরীকে পরিচয় করে দিয়ে আসাদ চৌধুরী নিয়ে আলোচনা হবে বা আসাদ চৌধুরী কথা বলবেন কবি, এইটা আসলে স্পর্ধা এবং ধৃষ্টতা, এবং অন্তত এই ধৃষ্টতাটুকু আমি করার সাহস নেব না এবং করতেও চাই না। আসাদ চৌধুরী 1943 সালে বরিশালের উলানিয়ার মেহেন্দিগঞ্জের উলানিয়া জন্মেছেন। এটা বলা মানে হচ্ছে যে বেয়াদবি করা, এটা সবাই জানেন আপনারা। তবে আমরা যেমন ধরেন যে শহীদদের প্রতি আসাদ চৌধুরী বলছেন যে আমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ। আমার মনে হয় যে এই দুইটা কবিতা, এই কবিতাটা শহীদদের প্রতি, এই কবিতা দুটো লাইনেই আর আসাদ চৌধুরীকে কবিতার কবি আসাদ চৌধুরী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার আর কোনো যৌক্তিকতা এবং প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না। আমরা আসাদ চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, আসাদ চৌধুরী অনেকগুলো পুরস্কার পেয়েছেন। এই ধরনের কথাবার্তাগুলো বলা মানেই হচ্ছে যে তাকে আসলে মানে এই টাইপের পরিস্থিতি জায়গাগুলোতে আপনারা সবাই জানেন। তবে একটা জায়গাতে আমার মনে হয় যে একটু স্পর্ধা, একটু সাহস নিয়ে আমি একটু কথা বলতে চাই। আসাদ চৌধুরীর একটি পরিচয় বিশেষ, এবং ওই যে ইংরেজি যে স্পেশাল কথা যেটা বলা হয়, সেটা হচ্ছে যে অন্তত সার্বজনীন বাঙালিদের কাছে হয়তো উনি ওইভাবে পরিচিত না আসাদ চৌধুরী এই জায়গাটাতে। সেটা হচ্ছে যে উনি এই যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং দীর্ঘদিনের বাংলা সংস্কৃতি এবং সাহিত্যর বিকাশের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন, তার পাশাপাশি একটি বড় ভূমিকা আসাদ চৌধুরী, যে উনি বাংলাদেশে উর্দু সাহিত্য বিকাশ, উর্দু কবিতার বিকাশের একজন অন্তপ্রাণ পুরুষ। এই পরিচয়টা মনে হয় যে অন্যদের তুলনায় অনেকেই জানেন, কিন্তু আবার অনেকেই আবার জানেন না। সেই জায়গাটায় আমার মনে হয় যে আজকে এই আসাদ চৌধুরীর জন্মদিনে আমরা এই সুযোগটাই আমরা নেব। আপনারা জানেন যে উনি দীর্ঘদিন ধরে শুধুমাত্র পৃষ্ঠপোষকতা, অন্য কবিদেরকে উৎসাহ দান করা, উর্দু কবি যারা ছিলেন বিভিন্ন সময় আছেন উৎসাহ দান করা, সেই জায়গাতে উনি সীমাবদ্ধ ছিলেন না। উনি কিন্তু নিজেই নিজের কলম নিয়েছেন, উনি উর্দু কবিতার অনুবাদ করেছেন। এবং আমরা দেখি যে অনুবাদ করে থামেন নাই উনি, মানে বিভিন্ন পত্রিকায় অনুবাদ প্রকাশ করেই থামেন নাই। দেখা যাচ্ছে যে 2000 সালে আমরা দেখছি যে বাড়ির কাছে আরশিনগর, দেখেন যে নামটা খুবই মানে সিম্বলিক, কিন্তু বাড়ির কাছে আরশিনগর, বাংলাদেশের উর্দু কবিতা, এই শিরোনামে কবি আসাদ চৌধুরী অনুবাদ কবিতার বই বেরোচ্ছে। ফলে এই জায়গাটাতে আমরা আসাদ চৌধুরীকে বিশেষভাবে পাই। এবং আমাদের আজকে আমরা মূলত এই দিকটা, উনি কিভাবে উর্দু কবিতার সাথে সম্পৃক্ত হলেন, কেন তার ভালো লাগলো, এবং উর্দু কবিদের বিশেষ করে আমরা স্মরণ করতে পারি দুইজন কবির নাম অন্তত বলতেই পারি, আমরা স্মরণ করে দিয়ে শুরু করা উচিত, নওশাদ নূরি এবং
এখনো বেঁচে আছেন আহমেদ ইলিয়াস। এই সমস্ত বড় বড় মানুষদের বা উর্দু সাহিত্যের বড় কবি যারা শুধু বাংলাদেশে না, উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উর্দু ভাষার কবি, এবং এই সমস্ত মানুষদের পৃষ্ঠপোষকতা উনি করে আসছেন এবং আগামীতেও করবেন। এবং আমি একটু বলে নিতে চাচ্ছিলাম ওই কারণে যে বাংলা উর্দু সাহিত্য ফাউন্ডেশন নামে যে সংগঠনটি, উনি তার সভাপ্রধান, এবং আসলে উনার উদ্যোগেই করা। এবং এখানে কবি জাহিদুল হক থেকে শুরু করে মাসুদুর রহমান সহ অন্যান্যরা আছেন, সাথে সাথে অন্য উর্দু কবিরাও আছেন, কিন্তু এই প্রাণ পুরুষটি কিন্তু আসাদ চৌধুরী। তা আমি সময়টা নিচ্ছি না, আমি সরাসরি আসাদ চৌধুরীর কাছে যাচ্ছি। আমি একটু শুরুর আগে বলে নেব যে আমরা মাঝে মাঝে একটু বিরক্ত করব, আমি, আলতাফ পারভেজ এবং জাভেদ হোসেন আপনাকে প্রশ্ন টশ্ন করবো আর কি, বিরক্ত হবেন না, এবং আমি জানি আপনি বিরক্ত হন না। ওই সুযোগটুকু কিন্তু আজকে আমরা নেব। আমি আমাদের সবার প্রিয় কবি আসাদ চৌধুরীকে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাজার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আলতাফ পারভেজ আছেন এখানে, জাভেদ আছেন, এরা জাভেদ রেল স্টেশনই বলা ভালো, কুমিল্লা রেল স্টেশন। আসলে রেল স্টেশন হয়েছিল কিনা আমি এখনো স্মৃতিতে অতটা নেই, কিন্তু ওখান থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে যখন উর্দুরূপ এটা সংকলন বার করলো, আমার তো চোখ ছানা বড় যে এটি কি করে সম্ভব। এবং এরপরে কয়েক বছরের মধ্যে আমি যখন দেখলাম যে তিনি ফয়েজ আহমদ করেছেন, তিনি ডক্টর নওশাদ করছেন কিংবা অন্যান্য কবিদের করছেন, তখন আমি স্বাভাবিক, এবং উর্দু কবিতা যেভাবে অ্যাপ্রিসিয়েশন করেন, আমি বাংলা দুঃখজনক বাংলার অ্যাপ্রিসিয়েশনটা উর্দুতে যতটা সুন্দর আছে, সমাজদারিতা আস্বাদন করা, কবিতার আস্বাদন করা, এটা ভিন্ন ব্যাপার। কবিতার সৌন্দর্যের মাপ যোগ ইঞ্চি মেপে 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 বিচার একটা জিনিস, আর কবিতা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর দিয়ে, মন দিয়ে, হৃদয় দিয়ে তা অনুভব করা, এটা একটা জিনিস। তো জাভেদের সম্পর্কে আমি এটা না বলে পারবো না। খ্যাতিজনের অনুষ্ঠানে গালিবের উপর যেদিন তিনি বলছিলেন, আমি সেদিন মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং টেকনোলজির ব্যবহার, গালিবের বাড়ি ঘর, গালিবের লেখা, গালিবের ঘর মানে গালিব সম্পর্কিত যা যা কিছু উপাদান সে সময়ের ফটোগ্রাফের মাধ্যমে এসেছে বা পেন্টিং এর মাধ্যমে এসেছে, আমরা সেগুলো পেয়েছিলাম। তো আমি মাজার সম্পর্কে একই কথা বলবো যে আমি জানি যে বাংলা উর্দু সাহিত্য ফাউন্ডেশনের অন্তত দুজন খুব অন্তরঙ্গ সমর্থক আছেন বাংলার ভাষায়, বাঙালিদের মধ্যে মাজার তাদের একজন, এতে কোনো সন্দেহ নেই। আমি এখন উর্দু সম্পর্কে বলবো, তো উর্দু সম্পর্কে কি বলবো? উর্দু সম্পর্কে আমি একেবারে ছোটবেলা থেকে উর্দু গজলের খুব ভক্ত, উর্দু গজলের ভক্ত। আব্বা কাওয়ালি গাইতেন, আইয়ুব বেনারসি আমাদের বাসায় ছিলেন, অনেক বছর ছিলেন তরুণীতে শাহ স্ট্রিটের বাসায়, আমাদের পেছনের রান্নাঘরের সঙ্গে যে দুটি কামরা আলাদা ছিল সেখানে তিনি থাকতেন। বহু কাওয়ালদের ছোটবেলা থেকে সুযোগ পেয়েছি, এবং ছোট ছোট রেকর্ডেও কাওয়ালি শোনার সুযোগ আমার হয়েছে। অবিশ্বাস্য। কাওয়ালিতে আমি যেটা পেয়েছিলাম, যেটা ইলিয়াসের সঙ্গে, আখতার উসমান ইলিয়াসের সঙ্গে আমাদের খুব একটা জায়গায় গিয়েছিল, আমরা উর্দু কবিতা খুব পছন্দ করতাম, গাজলও খুব পছন্দ করতাম। বিশেষ করে মেহেদি হাসান, রূপজাহান, তালাত মাহমুদ, এরা অসম্ভব প্রিয় ছিলেন আমার, অসম্ভব প্রিয়। এরপর যে প্রিয়টা, সেগুলি অনেকটা বাহাবা মার্কা প্রিয়, তাদের কথা নাই বা বললাম। তবু তো বাংলাদেশে এটি মেনে নিতে হবে, বাঙালি নিজের ভাষাকে গুরুত্ব দিয়েছে অনেক পরে গুরুত্ব দিয়েছে বাংলা, এবং বাংলা ভাষার বিকাশ হয়েছে নগরের বাইরে কিছু চর্যাপদের কবি, যারা সহজিয়া কবি, তাদের মাধ্যমে। এবং বাংলা ভাষায় লিখলে বা শুনলে, পুরাণাদিক যদি শুনেও কেউ, তাহলে কি হবে, রৌরব আমাকে বুঝবে। এবং বাঙালি মুসলমানকে পরিষ্কার বলেছে, বাংলা ভাষা কাফেরি ভাষা, বাংলা ভাষা বাদিক থেকে লেখে, ওটা হিন্দুরা লেখে,
বাঙালির অধিকাংশ সংস্কৃতি হচ্ছে হিন্দু সংস্কৃতি, বাঙালির ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, এই জাতীয় কথাবার্তা সবসময় হয়ে এসেছে। এবং 1835 পর্যন্ত বেঙ্গলে, আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে শুরু আগে থেকে বলি, বেঙ্গলের যে রাষ্ট্রভাষা ছিল সেটা ছিল ফার্সি, ইংরেজি নয়, এবং তারপর ইংরেজি চালু হয়েছে। এবং উর্দুটা বিশেষ করে মোগল আমলে যখন ঢাকার রাজধানী হলো, এবং বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে রাজধানীটা এক জায়গায় না, রোম বলেন, প্যারিস বলেন, লন্ডন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের যে রাজধানীগুলো বলেন আপনি দেখবেন যে 700, 800, 1000, 1500 বছরের ইতিহাস আছে তাদের, কিন্তু বেঙ্গলের পাবেন না। গৌড় নাই, পান্ডুয়া নাই, রাজমহল নাই, এরকম করে দেখবেন যে নাই কোথাও নেই। না, ঢাকা হয়েছে সেদিন গত 400-450 বছর, 1610। জব চাণক্যের কলকাতা হয়েছে আরো পরে। তো রাজধানী ঢাকার কিন্তু 1610 থেকে শুরু করে ঢাকাতে একটা মিশ্র ভাষা তৈরি হলো, এবং ঢাকার যে উর্দু, এটাকে উর্দু কবিতার যে উর্দু স্টাইল, এই স্টাইলটাকে বলতো, এটা যাবে নিশ্চয়ই আরো ভালো জানে, আরো ভালো করতে পারবে, জাহাঙ্গীরনগরের স্টাইল, মানে ঢাকার নিজস্ব একটা স্টাইল। এটা কি বাংলার মতো একটা বিশেষণ প্রিয়? এটা হতে পারে, আমি জানি না। তো বাংলাদেশে আমি যখন ছোটবেলায় এই উর্দু শুনতাম, রেডিও ছিল আমার অসম্ভব প্রিয় ছিল, এবং আমরা একেবারে বাজি ধরতে পারতাম যে মুকেশ হয়েছে, এবার ডেফিনেটলি তালাত মাহমুদ হবে, তালাত মাহমুদ হয়েছে, এবার আর কি মোহাম্মদ রফি আসছে, এরকম একটা নিশ্চিত হয়ে আমরা থাকতাম। এটা পাকিস্তান, আমি বড় হয়েছি ক্লাস 7-এ, আমার খুব সৌভাগ্য, আমি আল্লামা রাগিব হাসান সাহেবের বাসায়, লক্ষ্মীবাজারে তার বাসা ছিল, আমি তার বাসায় ছিলাম, আব্বাও ছিলেন সেখানে। আল্লামা রাগিব হাসান অল ইন্ডিয়া মুসলিম লীগের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জিন্নাহ সাহেব প্রেসিডেন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন আল্লামা রাগিব হাসান সাহেব, তার বাসায় আমরা ছিলাম। এবং তার ফলে, এবং আমার বন্ধু ছিলেন ইকবাল, কবি ইকবাল না, ওর বন্ধু একেবারেই সমবয়সী ইকবাল, আল্লামা রাগিব হাসান সাহেবের ছোট ভাইয়ের ছেলে, এবং ওই একই ছিল ওই পরিবারে। কাজেই আমি আর ইকবাল, আমরা দুজনই অনেক কিছু শোনার সুযোগ পেয়েছি, দেখার সুযোগ পেয়েছি তাদের কল্যাণে, যেগুলো আর মাত্র বাঙালির জন্য সহজ না। আমরা একজন উর্দু ভাষীকে বাড়িতে সহজে নিতাম না, পাকিস্তানি। আমি জানি না লোক এটা সবার মনে আছে কিনা, আমরা রেস্টুরেন্টে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছি, তারা আমাদেরকে দাওয়াত দিলে রেস্টুরেন্টে নিয়ে গেছেন, বাড়িতে সহজে নিতে চাইতেন না। এটি আমার অভিজ্ঞতা, আমার ভুলও হতে পারে। আমি কিন্তু ছোটবেলা থেকে আমি কলকাতার রায়ট আমি দেখি, যদিও কলকাতায় ছিলাম, এবং আমি রায়ট এবং কি বলে এটাকে কারফিউ দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমার বাবা এমএলএ ছিলেন বলে পুলিশ রাখতো, পুলিশ আমাকে পাহারা দিয়ে নিয়েছে আবার সামনে হাজির করে। তো আমি চৈতন্য স্কুলে আমি দেখেছি অবাঙালি মহিলা আমার সঙ্গে গেছিলাম, আমি পুলিশের ক্লাস পড়ি, রাখতে পড়ি না, মানে গেছি, আমার সঙ্গে গেছি, মেয়েরা আমার সামনে দিয়ে কাপড় ফেলে দিয়েছে, কারো 2 স্টোন কাটা, কারো 1 স্টোন কাটা, কারো নাকের এটা কাটা, কারো হাতের এটা কাটা, এগুলো আমি দেখেছি। তার ফলে না ক্রোধ না, আমার এক ধরনের সহানুভূতি এর সঙ্গে ছিলই, এবং পাকিস্তানি এমন আমরা দেখেছি। এবং যখন 6 বাবায় চলে আসে, তখন অবাঙালিদের প্রতি আমাদের অ্যাটিটিউডটা ছিল, যেগুলো বঙ্গবন্ধুর কথাবার্তা টের পাওয়া যায়, যে একটি যেন দুর্ঘটনা না ঘটে এই সারাটা প্রবাসীদের প্রতি। এবং আমরা দেখেছি সেটা হচ্ছে পাকিস্তানিদের সঙ্গে এই প্রবাসীদের সম্পর্ক আমি গড়ে উঠল পাকিস্তানিদের সঙ্গে, মানে ভাষা জড়িত কারণ। আমার সঙ্গে হরিয়ানার পরিচয় ছিল, তিনি সাহেব গোলামের পরিকল্পনা মনে আছে নিশ্চয়ই, বিমল মিত্রের। হরিবাল ছিলেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের ডিপার্টমেন্টের ওই ভদ্রলোক আমরা একদিন
রেজিস্ট্রার ছিলেন আব্দুল হাদী তালুকদার, তার বাসা। আমি উনি ওই বাসায় করতেন। এমন সময় গরুর গাড়িতে রাস যাচ্ছে আজিমপুরের দিকে, নীলক্ষেতের ওখানে বাসা, তার পেছনের বাসা। দুটো বাসার পরই ছিল ডক্টর আন্দালিব সাদানির বাসা, বিখ্যাত কবি। তো আমাকে এই সমস্ত উনি যখন বললেন পাকিস্তানে আমি এসেছি কেন, পাকিস্তানে এসেছি আমি এই জন্যে যে আজকে মারা গেলে হাজার হাজার লোক আমার জানাজায় যাবে, আমার ইয়েটা মাফ হয়ে যাবে, কবর আযাব মাফ হয়ে যাবে। তো আজকে এটা কি হয়েছে? গাড়িতে ৩ জন ৪ জন করে যাচ্ছে লাশ। ওদের বহু ভঙ্গ হওয়া অনেক আগে হয়েছে পাকিস্তান থেকে। এবং ভারতে ইলিয়াসের একটা বক্তব্য করেছিলাম, আমি আমি জানি না এটা কোথায় আমি করেছিলাম, তবে আমার এটা মনে আছে যে বঙ্গবন্ধু 47-এর অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে, ততদিনে মহাত্মা গান্ধী তখন অনশন অনুবাদ করছেন এবং তিনি কি করেছেন, তিনি ওইখানে গেছেন, অর্থাৎ বিহারের বাড়িতে বাড়িতে গিয়ে বলছেন যে তোমরা বাংলাদেশে চলে আসো। এগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়ার ব্যাপার সেটা না। এবং আমি পরবর্তীকালে বিহারে গেছি, আমি কেউ ছিল আমাদের ইয়াকে ছিলেন, আর ইসমাইল হাসান ইবনে ইসমাইল কবি, নাম মাহমুদ হাসান নামে আমরা গেছি এবং সেখানে চাষা নামে দেখতে দেখেছি আমি বিভিন্ন জায়গায়। আর একটা গেছিলাম আমরা, গ্রামে গেছিলাম, সেখানে কি আমি পরিষ্কার দেখেছি কেন তারা পাকিস্তানে এসেছিল, নিরাপত্তার জন্য, একটু ভালো থাকার জন্য। বাংলাদেশের লোক যে কারণে মিডল ইস্টে যায় ওই একই কারণে পরে হতাশ হয়ে যায়। তো যাই হোক না কেন, আমি এত ডিটেলসে যাব না। বাংলাদেশে কিন্তু চর্চাটা শুরু হয়েছিল অনেক আগে, মোগল আমলে, এবং ততদিনে ঢাকায় একটা নিজস্ব স্টাইল গড়ে উঠেছিল এবং অন্যান্য শরীফ ঘরানাতে তারা উর্দু বলতেন। যেমন আপনি অনেকে হয়তো উর্দু পাবেন, দেশের ভাষায় উর্দু বলতে ভালো বাংলাও বলতে পারতেন না, শেরে বাংলায় কে বলতেন তার ভাষায়। তার মেয়ে রইসে বেগম আমাদের সঙ্গে কথা বলতেন, আমার ফজলুর রহিম চৌধুরী তার হাজবেন্ড, আমার নানির আপন ভাই, কাজেই রইসে বেগমের ছোটবেলায় তিনি ভালো বাংলা বলতে পারতেন। কাজে উর্দু একটা শরীফ খানদানের, এবং আমরা 1930-35-এর দিকেও বাংলা উপন্যাস পড়ে টের পাওয়া যাবে বাঙালি মুসলমান দাবি করতেন যারা তার পরিচিতি দিয়ে এসেছেন, তারা বহিরা নোবেলিটি বলি, বলি, এগুলো তারা উর্দু ভাষা করতেন আর কি। তো আমাদের এখানে উর্দু সাহিত্য করলো অনেক করেছিল এবং পাকিস্তানি আমলে এটি আরো বেড়ে গেল এই জন্য যে তখন সাদানির মতো অসম্ভব বড় মাপের এক কবি, ফার্স্ট এবং উর্দু ডিপার্টমেন্ট যার হাতে ধরা, অসাধারণ বড়, অনেক বড় কবি এবং অসম্ভব ব্রিলিয়ান্ট ছাত্র, তিনি এটাকে করেছেন। এই কবিয়াকে বলার চাইতে আমি মনে করি উর্দু শব্দটা শুনেছেন আসান আহমদ আশকের মতো কবি ছিলেন এবং আমার সৌভাগ্য কয়েকবার দেখা করেছি, জীবনে একবার তার কাব্য কবিতা শুনেছি। 1947-71 পরে তিনি কখনো কোন অনুষ্ঠানে কবিতা পড়েননি, একবারই পড়েছিলেন এই ইলিয়াসের অনুরোধে, আহমেদ ইলিয়াসের অনুরোধে এবং নওশাদের অনুরোধে। সাজিদ ছিলেন, জামিল নামানবি ছিলেন এবং আমি ছিলাম, আমাদের 5 জন, একেবারেই 5 জন। সেখানে যিনি কবিতাটা পড়েছিলেন না বলে পারলাম না, এখানে তিনি বলেছিলেন সকলের জন্মভূমি স্বদেশ হয় না, জন্মভূমি কি রুমাল, গেঞ্জি, মোজা, যেগুলো আর পাল্টে দিলাম। আমি আরবি কবিতা, বিশেষ করে প্যালেস্টাইনের আরবি কবিতার অনুবাদ আমি করেছি, ইংরেজি থেকে করেছি। একটা কবিতা আমি সাহায্য পেয়েছি,
आइडेंटिटी क्राइसिस नॉवल दरवेश और दुकान सरे दुकान सरे सारे আমি অনেকের নাম বলতে পারি কারো কবিতাতে এরকম একটা আইডেন্টিটি ক্রাইসিস চোখে পড়ে এখানে এই বাংলাদেশের কবিতার মধ্যে 72-তে থ্রিতে আমি এবং আক্তার কুমার ইলিয়াস মিরপুরে যখন মুশায়রাতে যাচ্ছি আমরা অত যে মানা করা হয়েছে কয়েকদিন আগে গতকালই আগে জহিরা হানুদার হয়ে গেলেন ওই মিরপুর থেকে যাবে না স্যার আমরা গেলাম এবং সেখানে গিয়ে আমাদের অভিজ্ঞতা হলো আনবিলিভেবল অভিজ্ঞতা একজন কবিতা পড়ার আগে তুলেন চেষ্টা বললেন যে কাতিল কবু ইয়া বিহার শায়ের আখের নাই বিহারি কতটুকু বেদনা থাকতে পারে কবিতা ভাষা তো আমি নওশাদের ভাষায় নওশাদের সঙ্গে প্রথম যোগাযোগ এবং তাও বাংলাদেশ হওয়ার পর বাংলাদেশ হওয়ার আগে ছিল না ছিলেন যিনি আপনারা ছোট গল্প লেখক এই পত্রিকাতে মারা গেলেন অশান্ত ভূমি তার লেখা সন্তানের গান তার লেখা বাংলাদেশের গান্ধী আর এক কবি ছিলেন উনি উর্দু কবি গান লিখতেন নওশাদের সঙ্গে ওই হিসাবেই যুক্ত নওশাদ নুরির মাধ্যমে ইলিয়াসের সঙ্গে সাজিদের সঙ্গে আবার আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি চলে গেলেন পাকিস্তানে তার বই বেরোলো সে বই আমাকে পাঠিয়েছিলেন আমার এবং আমার মাহবুব হোসেন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পাকিস্তানে চলে গেলেন এবং সবচেয়ে আমার খুব লেগেছে আমার অত্যন্ত মানে কবিতা পড়ার ঢঙে আলাদা ছিল মাহের ফেরেদি কি মজা করে কবিতা পড়তেন তো উনি যেদিন যাবেন তার দুদিন আগে আহমেদ সাদির বাসায় সাজিদ ইলিয়াস সাজিদের বাসায় সাজিদের বাসায় উনি বলছেন যে হাতটি কটা রাখার জন্য আমি পাকিস্তান যাচ্ছি এবং আপনি অর্থে কোনদিন বৃষ্টির মাথায় তিনি সেখানে মারা তো বাংলাদেশের মুক্তি কবি না আছে কোনো প্রকাশক না আছে কোনো পত্রপত্রিকা তারা নিজেরা পত্রপত্রিকা বার করে তারা নিজেরা মুশায়রা করে এবং এখনো ওই ট্র্যাডিশনটা আছে ওই ঐতিহ্যটা আছে ওই রেওয়াজটা আছে যে মুশায়রার পরে বিরিয়ানি না হলে চলবে না কাজে যারাই মাঠে আসল তাদের ওই খাওয়া দাওয়ার একটা আয়োজন করতে এবং সেখানে আসেন কবিতা আসেন আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো মুশায়রা আমার কয়েকজন বন্ধু ছিলেন জামাল মাশরিকের কথা আমি গভীর ভাবে মনে করি জামাল মাশরিক আমাকে অনেকের বাসায় ভাষা প্রফেসর কানিস কাতুর প্রফেসর অসাধারণ পড়াশোনা এদের এবং অ্যাপ্রিসিয়েশন করার ভাষার এখনো আছে তার ছোট বোন তিনিও ছিলেন বোধ হয় ফার্স্ট ডিপার্টমেন্টের মধ্যে ছিল তো অনেকের বাসায় আছে এবং ওই গিয়ে আসেন ভাই কবিতা শুনি কবিতা পড়ি ইত্যাদি ইত্যাদি তো আমি শুধু এই কথা বলবো 71 সনে আমি ঢাকায় ছিলাম না মার্চ এপ্রিল পর্যন্ত আমি ঢাকায় বাড়িতে ছিলাম মার্চে আমি ঢাকায় চলে আসি চট্টগ্রাম হই কাজে চট্টগ্রামের একটা সিরিজটা কিছুটা আমার আছে কানে বাঁধে ঢাকা এলাম আমরা গোটা রাস্তা তখন বাংলাদেশের পতাকা উর্দু বিদ্বেষ প্রচন্ড বিদ্বেষ উর্দু কথা বললেই সে মানে আমাদের এই সাম্প্রদায়িক চিন্তাটা ভাবনাটা আমার কাছে এখনো খুব বিস্ময়কর ঢাকা এলাম আমি 25শে মার্চ 26শে মার্চ আমি ছিলাম মুন্সিগঞ্জে কোটগাঁও আমার বন্ধু বাবুরা ছিলাম জিনুর বাসায় আমরা ঢাকায় আসলাম ঢাকা থেকে
আমি যখন আসি শীতলক্ষায় আমি লাশ কাটতে দেখেছি। সেখান থেকে আমরা আমরা চেষ্টা করেছি ভাবে এটি জানতে যে কেন। আমি তারপর কিছুদিন ছিলাম, তারপর এই বলি, তারপর আমি ফিরে আসা আমার বন্ধু আমরা আপাতত এটুকু বললাম যে অত্যন্ত বন্দি পরিবেশে 1971 থেকে ডিসেম্বর 16 ডিসেম্বর পর থেকে এইখানে এখনো যারা উর্দু কবিতা লিখছেন, উর্দু সাহিত্য করার চেষ্টা করছেন, গল্প উপন্যাস লেখার চেষ্টা করছেন, তাদেরকে সালাম জানাতেই হয়। অসম্ভব বৈরী পরিবেশে তারা চক্রে করে যাচ্ছে। এরপরে আমি প্রথম কবিতার বই নিয়ে কলকাতায় গেলাম। তখন দেখলাম কলকাতায় তারা কি পরিমাণ অনুরাগী এই নওশাদের, ইলিয়াসের অনুসারী, কি পরিমাণ কল্পনা করা যায়। তখন আমার যে আমি জায়গায় হাত একই দেশে আছি, বাংলাদেশে একই অর্থনৈতিক রাজনীতি করতে, সামাজিক নীতি করতে, ভৌগোলিক পরিবেশে বসবাস করছে, আমাদের ভাষা আলাদা। উনি কি জানি, এই চেতনা থেকেই আমি অনুবাদের উৎসাহিত এবং আমি বন্ধুদেরকে শোনাই, আমার বন্ধুদেরকে শোনাই এগুলি যে সাহিত্য হবে, বই বার করবো, ছাপবো। যেমন আমি বাহাদুর শাহ জাফরের অনুবাদ করেছিলাম 68-এ, এই অনেক আগে করেছি, 68, 69-এর দিকে। মির্জা গালিবের মমিন না, মীর তাসিমের অনুবাদ আমি টুকরো টুকরো 4 লাইন, 4 লাইন, 6 লাইন, 8 লাইন। তো বাংলাদেশের কবি আছিলেন আমার প্রায় ধারণাই ছিল। শুধু আমি নওশাদকে দেখেছি, প্রায় বলতে আমার জবরপুর পরে হাঁটতেন মার্কেটে, আমার এটুকু মনে আছে। তো এই পর্যন্ত আমি বলছি, পরের গল্প আমরা অন্য আলাপ করব। আপনার এই যে প্রেক্ষাপট বললেন, এটা তো বিস্তৃত প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আপনি বাংলা উর্দু সাহিত্য ফাউন্ডেশন কেন করতে গেলেন, বা এইটার প্রেক্ষাপটটা কি ছিল, মানে ব্যাকগ্রাউন্ডে? কারণ এটা তো একটা খুব বড় কাজ। আমরা দেখেছি যে কিভাবে মুশায়রাগুলো এখনো আয়োজন হচ্ছে বাংলাদেশে, ঢাকা শহরে বা সৈয়দপুরে, এবং সেইখানে পিছনের থেকে কবি আসাদ চৌধুরীর কতখানি ভূমিকা। এবং আমি অনেক মুশায়রায় দেখেছি যে আম, এখনো কবি আসাদ চৌধুরী আসছে না। কি ব্যাপার, জ্যাম এত বেশি হলো নাকি? বা বাংলা একাডেমি থেকে আসছেন না, এখনো কি কলাবাগান এখনো ক্রস করছে না? এই যে ব্যাপারটা, এই পিছনে তো আসলে এই যে আপনার বাংলা উর্দু সাহিত্য ফাউন্ডেশনের একটা বড় ভূমিকা এবং ব্যাপার। এইটা কোন প্রেক্ষাপটে আপনারা শুরু করছিলেন? এটা জাবেদের জানার কথা যে নওশাদ নবীর বাসায় পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে লেখকরা এলে তারা কিন্তু নওশাদের সঙ্গে দেখা করতেই, নওশাদ নবীর সঙ্গে দেখা করতেন। আহমেদ ফারাজের সঙ্গে দেখা হয়েছে আমার নওশাদ নবীর বাসায়। গোলাম মোহাম্মদ বাংলাদেশের লেখক, নাম করা কিন্তু উর্দু লেখক, তার সঙ্গে প্রথম দেখা নওশাদ নবীর বাসায়। তারপরে সাজিদ, এস.এম. সাজিদ শাহকার নামে অসাধারণ একটা পত্রিকা বার করতেন, নিজে খুব বড় ছোট গল্প লেখক, ভালো গল্প লেখক। তো তিনি পাকিস্তান থেকে লেখকরা এলে গোলাম মোহাম্মদের বই, দুটো বই পাকিস্তান থেকে বেরিয়েছে এবং প্রকাশক নিজের হাতে হাতে নিয়ে আসছেন। নওশাদের বইটি, নওশাদ নবীর প্রথম বইটি বেরোলো কলকাতা থেকে, সেখানে প্রকাশক নিজে বইটা নিয়ে এসেছিলেন। কাজে নওশাদের বাসায় কয়েকবার বৈঠক হয়েছে, এমনকি আমার জিয়াতলার বাসায় কয়েকবার বৈঠক হয়েছে এবং সেখানে হাফেজ দেহলভির মতো
আমার কি সৌভাগ্য, হাফেজ দেহলভি এবং নওশাদ নূরি ৩টা গ্রুপ ছিল উর্দু লেখকদের ভিতরে, ভেরি প্রমিনেন্ট, ভেরি প্রমিনেন্ট। একটা হচ্ছে জাদিদ পসন্দ, আধুনিক সাহিত্য, তারাক্কি পসন্দ, প্রগতিশীল সাহিত্য। আরেকটা ছিল ইসলাম পসন্দ, যারা ইসলাম পছন্দ করে। আমি হাত জোর করে বললাম, আপনাকে সব পছন্দকে একটা জায়গায় নিয়ে আসেন, সেই জায়গাটা হোক উর্দু পছন্দ। ওরা সবাই খুব পছন্দ করে, কিন্তু এটাকে টেনে নেওয়া কেন না? এরপর নওশাদের বাসায় অন্তত ৩বার কমিটি হয়েছে, তো টিকলো না। তো নওশাদের প্রচন্ড ইচ্ছে ছিল একটা সংগঠন হোক। উনি জানতেন সংগঠনের শক্তি কতটা, তার কারণ তিনি নওশাদ বিহারে প্রগ্রেসিভ রাইটার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলেন। নওশাদ এমনি ব্যাপার না, এরা লেখক এমনি এমনি হয়ে আহমেদ ইলিয়াস, এই কত ১৪-১৫ বছরের ছেলে মাদ্রাসায় পড়ছে, মুশায়রাতে যাচ্ছে, সেখানে কলকাতার বড় বড় কবিদের পাশে বসে কবিতা শুনছে, এবং তারা তাকিয়ে আছেন, উৎসাহ দিচ্ছে যে না, এর হওয়ার সম্ভাবনা আছে। অ্যাপ্রিসিয়েশন সেন্স ওদের সত্যি অসাধারণ, এটা স্বীকার করতেই হবে। তো ওরা যখন বললেন, নওশাদ মারা যাওয়ার পর পার্টিকুলারলি, তখন আমরা বসলাম কয়েকজন। তখন তো নওশাদ মারা যাওয়ার পর একমাত্র অভিভাবক হচ্ছে আহমেদ ইলিয়াস, আলফালা, যেখানে আমরা একটু বসতে পারি। এবং সেখানে আবার ওখানে একটু তলভারি ব্যাপার আছে, বাঙালি উর্দু কবি, বাঙালি বাংলা ভাষার কবি, ওই কিছু কিছু আছে, ও এলে আমি যাবো না, আমি এলে ও যাবো না, এসব তো ছিল। তো আমি প্রথম এদের প্রত্যেকের হাতে পায়ে ধরে একসঙ্গে এসে আমরা কমিটি করার, আমার ইচ্ছে ছিল একটা ফোরাম হবে, এটা ফাউন্ডেশন না, এটা ফোরাম হবে, বিভিন্ন জায়গায় ছোট ছোট কমিটি থাকবে, তারা তাদের মতো কাজ করবে, ফোরামে একসঙ্গে যদি কখনো আহ্বান করে, সবাই মিলে একসঙ্গে একটা শোডাউন করা যাবে। কিন্তু নানা কারণে ফাউন্ডেশন করতে হতো, সরকারি চাপ ছিল, এবং আমাদের সম্পর্কে নানা রকমের মতামত ধারণা এদের মধ্যে কাজ করেছে। আলফালা কাজ করে অবাঙালিদের নিয়ে, ভাষীদেরকে নিয়ে, এবং আমার মনে আছে লীলা রায়, অনুদা শঙ্কর রায়ের স্ত্রী, এবং মৈত্রী দেবী, সে বিখ্যাত মহানন্দের লেখক হিসেবে আজকে পরিচিত, উনি বহুবার এমপি হয়েছেন, এই পজিশনে ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। রবীন্দ্রনাথের স্নেহধন্য, অত্যন্ত স্নেহধন্য, এরা পর্যন্ত আমাকে ধরেছে যে আসাদ, এই উর্দু ক্লাস যাতে না হয় যাতে ওরা যাতে উর্দুতে পড়াশোনা করে যাবে, এটা আমাকে যথেষ্ট উজ্জীবিত করেছে। 74-এ তারা যখন এলেন, আমি এই জেনেভা ক্যাম্পে শুধু না, আমি আরো কয়েক জায়গায় ইলিয়াসের সঙ্গে, শামীম তখন ছিলেন না বোধহয়, আরো কয়েকজন ছিলেন ওখানে আমাদের বন্ধু বান্ধব, তাদেরকে আমরা গেছিলাম ইত্যাদি ইত্যাদি। এবং তখন আমরা এই প্রতিষ্ঠানটি করলাম, যে সংগঠন থাকলে এই সংগঠনের মাধ্যমে আমরা কিছু কথা বলতে পারবো জনগণের সামনে, কিছু কথা তুলে ধরতে পারবো, অন্তত লেখকের সমস্যাগুলো তো আরেকটা লেখক নিশ্চয়ই শুনবেন, তাদের অসুবিধাটা কি, কিছু করা যায় কিনা, এগুলো তো ছিল। তবে নওশাদ এবং অন্যান্য কবির, যেহেতু তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কবিতা লিখেছেন, ভাষা আন্দোলনের পক্ষে কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথের বিরোধিতার মুহূর্তে এরা রবীন্দ্রনাথের পক্ষে অবলম্বন নিয়েছিলেন, অবলম্বন করেছিলেন, তার ফলে এদের সম্পর্কে বাংলাদেশের আধুনিক লেখক এবং প্রগতিশীল লেখকদের একটা সহানুভূতি ছিলই। আবার উর্দু যারা ইসলাম পছন্দ, হাফেজ দেহলভির মতো সাধারণ কবি, তাদের মতো ব্যক্তি, তাদের একটা প্রভাব বাঙালি মুসলমান সমাজের মধ্যেও ছিল। কাজেই আমরা যখন প্রথম দিকে শুরু করি, তখন স্বাভাবিকভাবেই আমরা অনেকের সম্পর্ক পেয়েছিলাম, কিন্তু পরে যা হয়, পরে এক একজনের এক একটা চিন্তা করা যায় না। যেমন আমি দেখেছি আহমেদ ইলিয়াসের ভক্ত সংখ্যা বিহারে, যে পাকিস্তানে যেমন আছে, মেলা আছে পাকিস্তানে, ইন্ডিয়াতে আছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে, বেঙ্গালোরের দিকে অনেক ভক্ত আছে, আমাকেও দাওয়াত দিয়েছিলেন তারা।
যে আমি গেলে একটা সম্বর্ধনা দেবে, কিন্তু তাদের সেই আঞ্জুমান চেঞ্জ হয়ে মঞ্চ হয়ে গেল, উর্দু মঞ্চ হয়ে গেল বিজেপি আসার সঙ্গে সঙ্গে, তাদেরও পরিবর্তন হয়ে গেল। তো শেষ পর্যন্ত আমরা এটা করলাম, এবং আমার সেক্রেটারি ছিলেন যিনি অসম্ভব, মানে বলার মতো না, উর্দুকে এত প্রাণ দিয়ে ভালোবাসতেন। যাওয়ারে বাড়ি কিন্তু বৌরাই, যাওয়ার, কিশোরগঞ্জের এই দুইটি এলাকা বাঙালির কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, তার কারণ এখানে উর্দু ভাষার চর্চা। খালিদ বাঙালির কথা কি না জানি। এবং সেলিমুল্লাহ ফাহমি সরকারি কর্মচারী ছিলেন। লালমাটিয়া, মগবাজারের ওদিকে লালমাটিয়া বিল্ডিং আছে দেশে, বাসা ছিল একটা। তো সেখানে কি হয়েছে জানেন, খালেদ বাঙালিটা এত বন্ধ ছিল, তার প্রথম মেয়ের নাম খালেদা রাখা হল, ওই খালেদ বাঙালির ভাবা যায় না। এবং আমার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। হ্যাঁ, সেটা হলো, আপনি আহমেদ ইলিয়াসকে জানেন অনেক দিন, আপনারা বন্ধুস্থানীয়, কিন্তু সেই পরিচয়ের বাইরেও আপনি একজন বাংলাদেশের একজন প্রধান কবি, এবং উনিও বাংলাদেশের অন্য ভাষার একজন প্রধান কবি। ওনার কবিতা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? যদি বন্ধুর বিষয়টা বাদ দিই, আমরা যদি একটু নিরপেক্ষ জায়গা থেকে যদি বলতে বলি আপনাকে, ওনার কবিতা সম্পর্কে, ওনার কাব্য প্রতিভা সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইলিয়াসের সঙ্গে একটা জায়গায় আমার মিল আছে, সেই মিলটা হচ্ছে ইলিয়াসের সঙ্গে, ইলিয়াস যাকে বলে যে সেলফ মেড ম্যান, ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, তারপরে সে যে কি কষ্ট করে কলকাতায় তার জীবনযাপন, মাদ্রাসায় পড়াশোনা, মাঝখানে ঢাকায় পালিয়ে এসেছিলেন, থাকতে পারলেন না, আবার চলে গেলেন, সেখান থেকে এসএসসি পাশ করে আবার বাংলাদেশে চলে আসেন। তখন তিনি ম্যানুয়াল কাজ পর্যন্ত করতে হয়েছে, আমি যদি ভুল না করে থাকি, মানে বড় বড় কাগজের বান্ডেল মাথায় করে প্রেসে নিয়ে যাওয়া থেকে শুরু করে ইত্যাদি কাজে তাকে করতে হয়েছে। এবং পাশ করার পর তাকে তিনি কাজী আজম কলেজে ভর্তি হয়েছিলেন, লক্ষ্মীবাজারের ওখানে, সরোয়ার্দী কলেজ বলে এখন, আমি জানি না, আমি ওদিকে যাওয়া হয় না অনেকদিন। তো একেবারে সেলফ মেড ম্যান, তাকে কেউ 5 টাকা দিয়ে বলে নাই যে ইলিয়াস রুটি খান। এবং তার ছেলে মেয়ের সংখ্যা বেশি, বাংলাদেশ হওয়ার পর চাকরি নাই, চিন্তা করা যায় কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন। এবং শুধু তা না, তার নিজের তো বটেই, তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে যে, যেটা আমার বন্ধু নওশাদুলিও পারেননি, সেটা হচ্ছে আমার এই যে উর্দু জনগোষ্ঠী, তখন তিনি তাদেরকে এত কষ্ট করে কাছে আনা, আইডেন্টিটি দেওয়া, শিক্ষার চেষ্টা করা, হেলথ, স্যানিটেশন, এইডের ব্যাপারে এই যে এই কাজগুলো মানে ইলিয়াস করেছে। এই জাতীয় লোকগুলো সাধারণত একটা জিনিস হয়, আমি বলে ফেলি, সেটা হচ্ছে ভেতরটা পুড়ে যায়। এই কবির যে নরম স্নিগ্ধ জায়গাটা, এটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলি, ইলিয়াস এটা নষ্ট হতে দেননি। একই সঙ্গে যারা রবীন্দ্রনাথে বলছিলেন যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছে, আহমেদ ইলিয়াস উর্দু কবিতার জন্য এই পর্যন্ত এসেছেন, কিন্তু ওই গজদন্ত মিনারবাসী মানুষের কাছে না, তিনি সাধারণ মানুষের সাধারণ ভাষাকে ধারণ করেই কাব্য চর্চা করেছেন। এবং তার কবিতায় এর মধ্য থেকেই তিনি বেরিয়ে এসতেন। এবং আমার পছন্দের জায়গাগুলো বলি, যেমন আমি মৃত্তিকা চাকমা, শরীর চাকমা, নিবৃত চাকমা, চাকমা ভাষার কবিতা, যেমন আমি মতেন্দ্র মানকে, অসাধারণ গারো কবি একজন, অবিশ্বাস বড় কবি একজন, সুভাষিস সিনহা, একে সেরাম, কি বিরাট মণিপুরী কবি, অনেক বড় মণিপুরী কবি। এবং আমার প্রচন্ড ইচ্ছে ছিল আমি এদেরকে নিয়ে কাজ করব,
মৃত্তিকা চাকমার সঙ্গে আমি বসেছিলাম, এই কিছু অনুবাদ করার চেষ্টা করেছিলাম মৃত্তিকা চাকমার মাধ্যমে। তো চাকমা ভাষা জানি না, ওই দুজনে মিলে আমরা কবিতা হিসেবে গান করা, তো হয়ে উঠলো না। আমার সবকিছু তৈরি ছিল, আর ফাঁকি দেওয়ার ইচ্ছে ছিল না বলে আমার পক্ষে কবিতাটা লেখাটা সম্ভব। তো যাই হোক না কেন, ইলিয়াসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে জীবন সংগ্রাম করতে গিয়ে এর মধ্যে যে জীবনের আনন্দ, বেঁচে থাকার স্বাদ, সেই ফার্সি কবিদের মতো বলতে হয়, হাফিজের মতো বলতে হয়, আকাশে পাখি উড়ে শ্রীরামের জন্য, স্বাধীনতার জন্য। আকাশের মধ্যে কি সরাব আছে? এই যে বেঁচে থাকি আমরা, দুঃখ কষ্ট জীবন সবকিছু নিয়ে আমরা বেঁচে আছি, আমরা কিন্তু মরতে চাই না। তাহলে এই আকাশের মধ্যে কি সরাব আছে? পানির মধ্যে কি সরাব আছে? এই সরাব টেনে বার করা, এটি ইলিয়াস এবং উক্ত কবিতায় তার সেটা কোথাও বিদ্বেষ পাবেন, কম কথা না। এটা এর সঙ্গে কাজ করেছেন, নিজে সাফার করেছেন, নিজে কষ্ট করেছেন, জীবনযাপনে হয়েছেন, সেখান থেকে তাদের ইলিয়াস যখন দাঁড়ালেন তখন নিজের পায়ে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি কখনো এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, মানুষকে অবিশ্বাস শব্দ এগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবে। এটি এবং অসুস্থ স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন কাটাতে হয়েছে, দীর্ঘদিন তার ছেলে অসুস্থ ছিল, ক্যান্সার ছিল, তাকে নিয়ে থাকতে হয়েছে সবকিছু দিয়েতে। এবং আমি তো আমার সবচেয়ে যে ইলিয়াস এই মানুষকে দেখে এবং মানুষের মধ্যে মহৎ কবিদের জীবন বিপুল সম্ভাবনা অর্থাৎ এতদিন ধরে আন্দোলনে কাজ করা সম্ভব। আমরা যখন যাই 70 to 70 মনে আছে আমার, এই জেনেভা ক্যাম্পের এক করলো ছোট্ট ছেলেকে আমি করতে দিলাম वहां जाके पारी वो हमारी पाकिस्तानी था সেই ছেলেটার বয়স কত 57-58 হয়ে গেছে। ওহা যাওয়া অত সোজা না। এবং পাকিস্তানের এই ওয়াজের লিডার, তাকে যদি সব জায়গায় লিডার কাছে একরকমের কাছে থাকার এদের সম্পর্কে নাই বাবু। মানে দুঃখ কষ্টকে কি করে বিক্রি করা যায়, সিদ্ধান্তগুলোকে কি করে বিক্রি করা যায়, এটা নেতাদের মধ্যে অন্তকে যায়। তো আমার পেছনে একটাই কাজ করেছিল, এরা এই যে আমার সাথে বাবুপুরা আশরাফুল হক সাগর বাবু, এখনো তিনি আছেন, অনেক বিখ্যাত কবি এখন আছেন, অনেক বিখ্যাত কবি আছে। আমার যাদের বিষয় মনে আছে, আমরা এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের কবিতা পড়তে গেলাম, 8 সেশনে রাখলো আমাদের কবিতা হবে একেবারে কারটা 10টার পরে খাওয়া দাওয়া করে দেখা গেল 11টা 11:30 কবিতা জমে গেছে। তারপরে আবার আমরা গেলাম ওইদিনটা পরের দিনের পরের দিন করে আমরা আবার গেলাম সৈয়দপুরে গিয়ে আমার কবিতা। তো এই কবিতা সবচেয়ে বড় মনে হয় আমরা বাঙালি কবিরা পড়াশোনায় করতাম, পকেট থেকে লেখা মনে যে পৃথিবীর সমস্ত দায় দায়িত্ব আমাদেরকে তারপর কবিতা পড়ে। তো উর্দু কবিতা তখন কাগজে একটা রাখে হয়তো, কিন্তু ওরা মুখস্থ করতে হবে। তার ফলে মুখের যে এক্সপ্রেশনটা, রাগ ঘৃণা ভালোবাসা এগুলো মুখের মধ্যে বেরিয়ে, তার ফলে কি কমিউনিকেশনটা সম্ভব। এবং আমি শুনেছি মুনির চৌধুরীর কাছ থেকে ফাইজ আহমদ শহরকে, এরা দুজনেই যাচ্ছেন করাচি থেকে মস্কো যায়। ফাইজ আহমেদকে কি হয়েছে, পিআই এর শ্রমিকরা
তারা ফয়েজ আহমদকে এয়ারপোর্টের একেবারে শেষে গিয়ে সেখানে একটা বড় একটা টেবিলের উপর দাঁড় করালেন, ফয়েজ আহমেদ ওইখানে দাঁড়িয়ে কবিতা পড়ে তারপর পালিয়ে আসবে। অর্থাৎ কমিউনিকেশন এইভাবে হয়। আমরা টানবাজারে, মানে টানবাজার না, ঢাকার টানবাজার না, বা বাংলাদেশের না, চানবাজার, সরি টানবাজার না, চানবাজার, কলকাতার চানবাজারে আমরা খুবই কবিতা পড়েছি, রাস্তা পুরাটা ব্লক হয়ে তারা কবিতা শুনছে। এটা কি করা যাবে? এটা তো হয়। এইটি আমার কাছে ভালো লাগতো যে এটা ইতিহাসের কবিতায় সাধারণ মানুষ, সাধারণ এগুলোকে গ্লোরিফাই করা, যা আছে তাই একটু কোথায় জন্য। কিন্তু আসাদ ভাই, আপনি বাংলা ভাষার একজন প্রধান কবি, আপনি তো, না আমি এটা নির্মোহভাবে বলছি যে আপনি তো বাংলাদেশে যখন ছিলেন বা বিদেশে যখন আছেন, আপনার সহভাষীদের শ্রদ্ধা ভালোবাসা তো উপভোগ করেন, স্বীকৃতি উপভোগ করেন, এটা করার প্রয়োজন আছে। কিন্তু আপনি বলছেন আহমেদ ইলিয়াস একজন প্রধান কবি বাংলাদেশে অন্য ভাষার, কিন্তু জাতীয়ভাবে আমরা তেমন স্বীকৃতি দিতে পারলাম না ওনাকে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটি তো আমি যে বললাম নটেন্দ্র মার্কিন পেরেছি আমরা। কারো কবি অসাধারণ ভালো কবি, শরীর চাপা মারা গেলেন, অত্যন্ত ভালো কবি। মৃত্তিকা চাকমা সাঁওতাল ভাষায় লিখবেন, চাকমা ভাষায় লেখে, কি হয়েছে? তাকে সম্মান দিতে পেরেছি আমরা। আমরা অনেক বড় বড় কবিকে পাই। আহসান আহমদ আসে, আমার সবচেয়ে খারাপ লাগে হাসান হাফিজুর রহমান, আহসান হাবিব, শামসুর রহমান, মোহাম্মদ মাহফুজুল্লাহ, এরা তো একসঙ্গে কাজ করেছে। আহসান আহমদ দাসকে সম্মান দিতে পেরেছি আমরা। অসাধারণ। রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞেস করেছে, অল দ্য পার্সন রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞেস করেছে, আমার কবিতা কিরকম, আমার কবিতা কিরকম কথা বলছে, যে গুরুদেব কিচ্ছু হয়নি, ওটাও ভালো নেই, তাহলে তুমি একটু করো। ভাবা যায় জামাল নজরুল ইসলাম বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞানী, তার মা, ভাবতে পারেন তিনি ডাকঘর অনুবাদ করেছেন রবীন্দ্রনাথের, ম্যাকমিলান পারমিশন দেয়নি বলে লক্ষ্ণৌ থেকে ছাপা হয়ে বইটা বেরোয়, ডাকঘর। তো আমরা নিজেদের সম্পর্কে তো জানি না। আমরা আল মাহমুদ যে মারা গেল, কিভাবে মারা গেলেন? বিনা চিকিৎসায় মারা গেলেন, খাবার পাননি। এই তো নতুন খবর কিছু না। এগুলো বলতে গেলে না অনেক উত্তেজিত হতে হয়, মনটা খারাপ করতে হয়। তবে এটা সত্য কথা, আহমদ ইলিয়াস এরা প্রত্যেকে লুকিয়ে থাকে। যেমন আহমদ ইলিয়াস কোনদিন জাননি তাকে জাতীয় কবিতা পরিষদ বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে তাদের ওখানে কবিতা পড়ার জন্য, উনি জাননি। নওশাদ নুরি কোনদিন জাননি, কিন্তু বাংলা সাহসী হচ্ছে শামীম জামান। শামীম জামান ঠিকই গেছে কবিতা পড়তে, কি হবে, নাকি টাকা দেবে, কি করবে, যাই কবিতা পড়ি। এরা নিজেরাও কিন্তু আগ্রহী না। আর তাছাড়া আমি পক্ষপাতী ছিলাম, যেটা আমি এখনো পক্ষপাতী। নওশাদের আমি চেষ্টাও করেছিলাম, পারলাম না, এটা আমার জন্য দুঃখ। পরে আইয়ুব সৈয়দ এবং শামীম জামান সেই কবিতার কিছুকে নিয়ে বাংলা কবি নিয়ে নওশাদ নুরির কবিতা করলেন, ইংরেজি গুলো দেওয়া হলো না। ইংরেজি অনুবাদ যদি ভালো হতো নওশাদের, আমার মনে হয় নওশাদকে বোঝা যেত, কত বড় ভাবের কবি। এবং আমার এখনো ধারণা আহমেদ ইলিয়াসের কবিতা যদি ইংরেজি ট্রান্সলেশন হয়, এবং বাংলা কবিতার ক্ষেত্রে আমরা তো, আমি অনেক কবিতা করেছি, জাস্ট বর্ণমালা পরিবর্তন। অনুবাদ তো আর বর্ণমালার পরিবর্তন না, কবিতার অনুবাদ একটু ডিফিকাল্ট, কবিতার অনুবাদ হওয়ার ঝামেলাও আছে। বাংলাটা যেটা লিখবে সেটার জন্য বাংলা কবিতা হয়ে ওঠে। আমি জানি আমার অনেকগুলি কবিতা হয়ে ওঠে, কিছু করার নাই, আমি অতি সন্তুষ্ট ছিলাম। আমার একটা জানার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আপনি যেমন ধরেন বাড়ির পাশে আরশিনগর,
এই আহমেদ ইলিয়াস কি মানে, এবং ওই যে উর্দু কবিতায় একটা আয়না একটা খুব গুরুত্বপূর্ণ সিম্বল, এটা জাভেদ আমাদেরকে সবসময় বলে, কতটুকু ঠিক জানি না, কিন্তু জাভেদের তো সবকিছু আমরা বিশ্বাস করি আর কি। এই যে এই যে আয়নাটা ভেঙে যাচ্ছে, আবার ওই ভাঙা ভাঙা আয়না দিয়েই আমি আসলে আমার জগৎকে আমি দেখছি। আহমেদ ইলিয়াসের আয়না কি আসলে মানে ভাঙছেই, এবং তার ভিতর দিয়ে আহমেদ ইলিয়াস আবার দেখছেন? আহমেদ ইলিয়াস আমাকে নিয়ে ইউএনএসসিআর অফিসে গেছে একবার। আমরা যখন ওর বইটা বেরোয় বিহার ইজ ইন বাংলাদেশ, এটা যখন বাংলাটা বেরোয়, আমরা ভাবলাম যে হয়তো ইউএনএসসিআর কিছুটা হবে আর্থিক সহযোগিতা করবে। এবং আমরা যখন বললাম যে এদেরকে কেন সুযোগ সুবিধা দেওয়া হবে না, যেটুকু প্রাপ্য এরা, আমাদের অনেক আইন কানুন দেখালো, অনেক আইন কানুন, যে কারণে পাকিস্তানি সৈন্যদেরকে 93,000 পাকিস্তানি সৈন্যদেরকে একজনেরও বিচার করা সম্ভব হলো না, না ভারতে না বাংলাদেশে। হ্যাঁ, প্রায় ও সমস্ত কারণে যাই হোক। তো যেটা যেটা বলা যেতে পারে যে এদেরকে নিয়ে কাজ করেছেন, কাজ করে যাচ্ছেন এই শরীরে, এই বয়সে, বয়স তো কম হলো না, বেশ কিছু হয়েছে ইলিয়াসের। কিন্তু আহমদ ইলিয়াসের সম্মান আমি আমাদের নাতিন ইকবাল, তারপরে ওর ভাই পাপ্পু, ভালো নাম জানি না, জানি। তো আমরা তো বেলেডাঙ্গে গেছিলাম এবং সেখানে ভগবান কলেজ যেটা আছে সেখানে দেখেছি যে ইলিয়াসের কি পরিমাণ ভক্ত, প্রায় 500-600 ছাত্রছাত্রী ইলিয়াসকে দেখার জন্য ভিড় করছে। এটা তো আমার নিজের চোখে দেখা, এটা না দেখে তো বিশ্বাস করছি। এবং বাংলাদেশে তো হচ্ছে না, এটা ঠিক না। হয়তো আমি দেখেছি যে যেমন চট্টগ্রামে মাহবুব সাহেব মারা যাওয়ার পরে চট্টগ্রামে কি সেরকম আছে ফাউন্ডেশন? সেরকম থাকার কথা না চট্টগ্রামে। এবং বাবু ওনার সেই আবাসদাদি মারা যাওয়ার পরে, যদিও সেখানে সাগর আছেন, সাইদ আছেন, আরো অনেক আছে, বহু লোক আছেন, কিন্তু সংগঠন করার থেকে সংগঠন করতে অনেক ত্যাগ শিক্ষা থাকে। এবং খুব ভালো লাগে যেটা হচ্ছে আহমদ ইলিয়াস খুব একেবারে খুব ভালো সংগঠন, খুব ভালো সংগঠন, খুব ভালো সংগঠন, মানে এর মধ্যেই ভালো সংগঠন। এবং এর মধ্যে একটার পর একটা লিখে যাওয়া বাংলাদেশের লেখকদের ব্যাপারে, তার যে দরদ ভালোবেসে লিখে যাওয়া। এবং সৈয়দ ইউসুফ হাসান, তিনি তার সম্পর্কে আমরা এত কম জানি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখেন, চীন ভ্রমণটা, সেখানে এরপরে কি চমৎকার রুটিন করে বঙ্গবন্ধু লিখে গেছেন। তার আগে তো আমি কোনো বাংলা বইতে ইউসুফ হাসানের নামটাও শুনি। 22শে ফেব্রুয়ারি 1952 সালে তুলারাম কলেজের অধ্যাপক রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে অ্যারেস্ট হন। এই খবরটা কয়টা বাঙালি জানে? কয়টা বাঙালি জানে? ইউসুফ হাসান, এই সেই ইউসুফ হাসান খুলনায় ছিলেন, খুলনা থেকে ঢাকা এলেন, এবং সেখানে একমাত্র আমি থাকতে পারিনি সেদিন সেই অনুষ্ঠানে। আমার নিজেরই খুব অসম্ভব অসুস্থ ছিলাম, আমি সাধারণত অসুস্থ হই না, কপাল খারাপ, সেদিন অসুস্থ করা। তাকে, নওশাদকে, ইলিয়াসকে প্রেস ক্লাবে বিপুল ভাবে সম্মানিত করা হয়েছে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি একমত আপনার সঙ্গে, যতটুকু সম্মান জানানোর আমরা জানাতে পারি, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে বাস্তবতা। জাভেদ, মাইক্রোফোন অন করতে হবে। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, একটা প্রশ্ন আমার মনে হচ্ছিল যে মাথার ভাই বললেন যে আয়নার প্রসঙ্গ বারবার আসে ইলিয়াসের কবিতায়।
সেটা কবিতার মধ্যে বলছেন যে আমার আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তাতে কি? যতক্ষণ আয়নাটা ভাঙেনি ততক্ষণ তাতে একটা চেহারা ছিল। যখন এটা ভেঙে টুকরো টুকরো হলো তখন প্রত্যেকটা টুকরোতে আমার একটা করে চেহারা ফুটে উঠে। এই যে এক থেকে বহু হয়ে যাওয়ার চিন্তা আয়নার মধ্যে আসছে, এই ধারাবাহিকতাটা আমার নিজের পর্যবেক্ষণ হচ্ছে যে 1947-এর দেশভাগের পর যে পার্টিশন লিটারেচার তৈরি হলো, এটা আসলে খুব বেশি প্রভাব পড়েছিল উর্দু কাব্যের মধ্যে, আলাদা একটা ধারা গড়ে উঠলো পার্টিশন লিটারেচারের নামে। সেটা গদ্য সাহিত্যের মধ্যেই সবচেয়ে বেশি, কথা সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল। একটু অবাক ব্যাপার যে উর্দু কবিতাতে তার প্রভাব কেমন ভাবে পড়ে, আমার নিজের পর্যবেক্ষণ। আর আমার নিজের মনে হয় যে 1947-এ দেশভাগ হওয়ার পর এই পার্টিশন লিটারেচার উর্দুতে যে ছাপ ফেলেছে সেটা একটা পর্ব, কিন্তু যখন 1947-এর পর এই দেশহারা মানুষগুলো 1971-এ আবার একবার 1947-এর অনুভব, সেই অনুভূতি নিজের মধ্যে পর্যবেক্ষণ করলেন, নতুন করে দেশ হারা হওয়ার বাস্তবতার মুখোমুখি হলেন, এটা উর্দু সাহিত্যের মধ্যে একটা নতুন ধারা নিয়ে আসলো। যে ধারাটা উর্দু কবিতার মধ্যে শুধুমাত্র বাংলাদেশে থাকা যে উর্দু কবিরা আছেন, নওশাদ নুরি, সলিমুল্লাহ ফাহমি, নাসরুদ্দিন ফাহমি, শামীম জামানভি অথবা আহমেদ ইলিয়াস, তাদের কবিতার মধ্যে এই পুনর্বার দেশ হারানোর বেদনা, যে কয়েকদিন আগেও শামীম ভাই একটা কবিতার মধ্যে বলছিলেন যে মানে আমি সারা জীবন তো কেটে গেল দেশ হারানোর বেদনায়, ঘর ঘর পাওয়ার বাসনায় হে শামীম, তাও ভালো মৃত্যুর পর অন্তত আমি গৃহহীন নই। এই যে গৃহহীন হয়ে থাকার বেদনা, এটা আমার পর্যবেক্ষণে মনে হচ্ছে 47-এর পর বাংলাদেশের উর্দু কবিতার মধ্যেই কেবলমাত্র তৃতীয় স্তরে আবার ছাপ পড়লো উর্দু কবিতা, যেটা উর্দু কবিতা একটা ভিন্ন ধারা, একেবারে নতুন একটা অংশগ্রহণ, একটা যাকে বলা হয় সংযোজন উর্দু কবিতার জগতের মধ্যে, বাংলাদেশের উর্দু কবিদের জগতের মধ্যে উর্দু কবিতায় তাদের একটা সংযোজন। এই যে পর্যবেক্ষণটা, আমি যেটা মনে হয় যে তাদের কবিতার মধ্যে বারবার আসে, তারা বলেন ঘরহীন হয়ে থাকার বেদনা, দেশহীন হয়ে থাকার বেদনা, যেটা অ্যাডভার্স সাইদের মনে হয়েছিল প্রথমবার যখন ফয়েজ আহমেদ ফয়েজের সঙ্গে মুখোমুখি বসেন বৈরুতে, তাকে দেখেও মনে হচ্ছে যে কবির আসলে কোনো দেশ থাকে না, এবং কবি আসলে শেষ পর্যন্ত একজন দেশহীন মানুষ হয়ে বেঁচে থাকে। যখন তীব্রভাবে রাষ্ট্রীয়ভাবে কাগজে কলমে ভৌগোলিকভাবে সরকারিভাবে যখন একজন কবি সত্যি সত্যি দেশহীন হয়ে ওঠেন, তার চেতনার জগতের বাইরেও তিনি একজন বাস্তব হয়ে দেশহীন হয়ে কাটান, ওইটা মনে হয় মানে আমরা দেখতে পাই আহমেদ ইলিয়াসদের কবিতায়, শামীম জামানভীর কবিতায়, নওশাদ নুরির কবিতায়, নাসরুদ্দিন ফাহমির কবিতায়। এই প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ কি? কারণ যখন এই উর্দু কবিরা এই পূর্ব বাংলায় একসময় জমজমাট এক বাগান ছিল, শামীম জাহাঙ্গীর প্রায় বলেন যে কি বাগান ছিল, সেই বাগান পুরো শুকিয়ে গেল, আমরা কয়েকজন এখন গানের পাখি রয়ে গেছি, পাখি পুরো বাগান শুকিয়ে গেছে। আপনি যে দুই জগৎই দেখেছেন, একাত্তর রাগের সময়টাও দেখেছেন, যখন 47-এর পরে ব্যাপক হারে এখানে উর্দু কবিরা এসেছিলেন, জমজমাট একটা আসর, প্রগতিশীল কবিরা ছিলেন, ইসলাম পাসান ছিলেন, জাহিদ পাসান, বর্তমানও দেখেছেন, এবং আপনি তাদের কবিতার কণ্ঠ বাঁচিয়ে রাখার জন্য একটা সংগঠন পর্যন্ত করেছেন, সেই অভিজ্ঞতা আপনার আছে। এই পুরোটা মিলিয়ে আপনি যদি একটু বলতেন, আহমেদ ইলিয়াসকেও দেখছেন এখন, শামীম জামানভিও আপনার কাছের মানুষ। আমি খুব অল্প একটি প্রচার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে উর্দু কবিতায় যে এই অনেকের অবস্থান, আমি কে, কোথায়, আমার বাড়ি, এটি বাংলা কবিতায় 64-65 দিকে, হ্যাঁ একেবারে সরাসরি বলি, আমরা বাংলা কবিতায় আমরা সাথে থেকে নাগরিক হওয়ার জন্য, এটি নাগরিকতার একটা লক্ষণ মনে করে আমরা খুব চেষ্টা করেছিলাম এটা হওয়ার। হ্যাঁ, এটি আমাদের লেখার মধ্যে হয়তো পাওয়া যাবে। আর উর্দু কবিদের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে আমার কাছে মনে হয়েছে যেটা প্রধানত নগরবাসী। আপনি যদি সৈয়দপুরে কখনো যান, আমি সৈয়দপুরে গেছি, আমি রংপুরে রেডিও লিসনার্স ক্লাবের অনুষ্ঠানটা শেষ করে আমি সৈয়দপুরে গেলাম। আমি সৈয়দপুরে যখন পৌঁছলাম তখন রাত প্রায় 10:30 মতো হবে।
আমি গেছিলাম তখন একমাত্র বাবুপুরা আহমদ সাদিক বাবুকে চিনি, আমি সাদির বাসা বললাম। সাদিক এশা নামাজ পড়তে গেছেন, ফেরেননি তখন। আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়লাম। উনি একটার দিকে আমাকে তুললেন, যথারীতি সে পড়ে টরে আমি যখন সৈয়দপুরে গেলাম, মানে সৈয়দপুরে সিটি সেন্টারে গেলাম, গিয়ে দেখলাম কি যে প্রেস ক্লাবে রাত 2:30 পর্যন্ত আড্ডা, জমজমাট আড্ডা। এবং সেদিন ক্রিকেট খেলা হচ্ছিল পাকিস্তান আর ইন্ডিয়া। সে ক্লাব থেকে হই চই আওয়াজে তো হবেই, এবং গোটা রাস্তা গমগম করছে। মানে সৈয়দপুর দেখলে মনে হবে যে উর্দু ভাষীদের ট্রেনটা কি, মানসিকতাটা কি। এবং এই যে নিজেকে টুকরো টুকরো করে দেখা, আলাদা আলাদা করে দেখা, মির্জা গালিবের কথাটা ভাবা যায়। মির্জা গালিব বা সাম এক্সটেন্ট বাহাদুর শাহ জাফর, এদের কবিতা কি ওই এক ধরনের বিচ্ছিন্নতার ভাবনাটা নিয়ে আছে? অবশ্যই আছে। তাদের প্রকাশ ভঙ্গি আলাদা। 2 গজ কাপ, কবরের কাপ জায়গাও জাফর তোমার হলো না। শেষ মোগল সম্রাট ওটা ভারত যান, সে তার রেঙ্গুনে তার নিজের স্বাধীন দেশে যে খবর দেবে নিজের দেশে, সে সুযোগটা হলো না। বাহাদুর শাহ জাফর আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। এই যে এই অ্যাসোসিয়েশন গুলো, এই অনুষঙ্গ একজন কবিকে কি কম নাড়া দেয়? প্রচন্ড ভাবে নাড়া দেয়। আর আমাদের মধ্যে আমরা দেখবো বাংলা কবিতায়ও এই আয়না অনেকভাবে এসেছে, অনেকভাবে আয়না এসেছে। আমাদের লালনের কাছেই সবচেয়ে একেবারে খাঁটি বাঙালির দৃষ্টান্ত, মাটির কবি, একেবারে মাটির কাছাকাছি, সবচেয়ে মাটির কাছাকাছি কবি যিনি। বাড়ির কাছে আসি না পরিষ্কার, আমি ঠিক বসে খবরে নিলাম না। এটা অবশ্য এই আমাদের বসে একটু আলাদা, বেশি দূরে উঁচু জায়গায় যেতে হবে। তবে এই যে চিত্রকল্প নানাভাবে আসে, এবং বেদনা এগুলোর চাইতে যদি বলি শোক না, এক ধরনের বিষণ্ণতা উর্দু গজলকে আঁকড়ে করে। এবং আবার আমাদের সবচেয়ে কষ্টের চিন্তা করি তো সবচেয়ে সুন্দর গান, এই কথা তো মানতেই হবে। আমার একটা জানার ব্যাপার ছিল, জাভেদও একটু কমপ্লিমেন্ট করে, মূলত আপনি বলবেন। সেটা হচ্ছে যে যেমন ধরেন যে আপনি যখন গালিব অনুবাদ করছেন বা মীর তকিমীর অনুবাদ করছেন, এরা তো একদম খুব বড়, বা যখন আপনি ফয়েজ আহমেদ ফয়েজ পড়ছেন, আহমেদ ফারাজ পড়ছেন, এইরকম দিকপাল উর্দু কবির পাশাপাশি আপনি আহমেদ ইলিয়াসকে কিভাবে দেখেন? মানে কবি হিসাবে, ওই যে আলতাফ পারভেজ যেভাবে বলছিল যে বন্ধু না, কিন্তু বন্ধুর পক্ষে মেলা বড় বড় কথা, বিরাট কবি। আমার একটা সম্পূরক প্রশ্ন আছে, সম্পূরক প্রশ্ন আছে আসাদ চৌধুরী সাহেবের কাছে। জাভেদ অনেক সময় বলে থাকে যে আহমেদ ইলিয়াসের কবিতায় যদি কারো প্রভাব খুঁজতে হয়, সে প্রভাবটা ফয়েজ সাহেবের প্রভাব। আপনার কি মনে হয়? আমি এতটা গভীর ভাবে বলতে পারবো না। আমি উর্দু নিজে খুব কষ্ট করে বানান করে পড়ি। আমি অনুবাদ করেছি, কেউ বিশ্বাস করবে না, খুব কষ্ট করে অনুবাদ করেছি আমি। ফারহাঙ্গে রাব্বানি সেই ডিকশনারিটা হাতের কাছে না থাকলে আমি এক লাইনে বলতে পারতাম না। ফার্সি কিচ্ছু জানি না, আমাকে খুব কষ্ট করে শিখতে হয়েছে, মানে অনুবাদ করতে হয়েছে। এখন যেটা মূল মানসিকতা, ফয়েজ আহমদ ফয়েজও কিন্তু মূলত বাম কবি, এটি ভুলে যাওয়ার কোন কারণ নেই। আহমেদ ফারাজ অবশ্যই, আহমেদ ফারাজ বাঙালির জন্য যেভাবে ফিল করেছেন, খুব কম লোকে ফিল করে। আমি অকপটে বলি, কিন্তু ফয়েজ আহমদ আক্ষরিক অর্থে বিশ্বের শ্রমিকদের জন্য, শ্রমিক রাজ কায়েম করার জন্য, প্রগতিশীল করার জন্য ফয়েজ আহমদ ফয়েজের ভূমিকা অনেক বেশি। এবং আহমেদ ইলিয়াস, আমি আগেই বলেছি যে খেটে খাওয়া নিজের জীবনের সঙ্গে সংগ্রাম করা মানুষটির সঙ্গে ফয়েজ আহমদের মিলটা
অনেক বেশি কাছাকাছি। এগুলি তার বাইরের দিক। কবিতার দিক এটা আমি বলতে পারবো না, এটা বরং জাভেদ বললে ভালো করবে। আমি ঠিক অতটা গভীরে যাওয়ার ক্ষমতা রাখি না, খুব ফ্র্যাঙ্কলি বলি। আর আপনি যাকে বলছেন, আমি তো কি বলবো, এই গালিবের কবিতা, গান, বিদ্যা তিমির, বাহাদুর শাহ জাফর, এগুলো তো আমি, এই মোহাম্মদ রফি, শামসাদ বেগম, তালাত মাহমুদ, এদের কণ্ঠে শুনতে শুনতে বড় হয়েছি। কাজেই পরে যখন আমি পড়ার চেষ্টা করলাম, আমি অবশ্য গালিবের কবিতা চাইতে আমি খুতুতে গালিব কিনেছিলাম একটা আশরাফ পাবলিকেশনস এর, গালিবের চিঠি। কি অসাধারণ চিঠি! গদ্য যে এত পাওয়ারফুল হতে পারে, এটা গালিবের এই চিঠিগুলো না পড়লে টের পাওয়া যাবে না। আমি মিরের এরকম অল্প কয়েকটা পাঠ্য বইতে যে কটা কবিতা পাওয়া যায়, বাহাদুর শাহ জাফরের কবিতা পাঠ্য বইতে যে কটা পাওয়া যায়, এর কুলিয়াতে জাফর কিনেছিলাম। এটাও আশরাফ পাবলিকেশনের, করাচি অথবা লাহোরের ছাপা, রাস্তা থেকে কিনেছিলাম। কিন্তু ওই পড়তে আমার তো খুব অসুবিধা হয়, বানান করে পড়তে হয়, আর পড়লেও অর্থ বুঝি না, এটা একটা সমস্যা। তো আমি শামীমের কবিতা, আমি অধিকাংশ শামীমের সঙ্গে বসে আলাপ করেছি। ইলিয়াসের কবিতা আমি যে কটাই বসেছি, ইলিয়াসের সঙ্গে বসে, নওশাদের সঙ্গে বসে। তো নওশাদের সঙ্গে আমি অনেক বেশি ফ্রি ছিলাম, অনেক বেশি ফ্রি ছিলাম। আমি জানি না কেন নওশাদ আমাকে কেন এত পছন্দ করতেন, এবং এটা হয়ে উঠছে আর কি। আমার আরেকটা জিনিস জানার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে উর্দু সাহিত্যে আমরা যেটা দেখছি ওইটাই আবার বলতে হয় যে ওই যে গুরু জাভেদ যেভাবে বলছে আর কি, সেটা হলো যে একটা উর্দু সাহিত্যে একটা পরম্পরার ব্যাপার আছে, এবং এটা সবসময়তেই হচ্ছে। তা আমরা দেখছি যে অন্তত বাংলাদেশের কনটেক্সটে যে আমি যে দেখি যে আমরা নওশাদ নূরিকে পেয়েছি। নওশাদ নূরির মতো বড় কবি অ্যাক্সিডেন্টালি উনি বাংলাদেশে এসেছিলেন বলে আমরা নওশাদ নূরিকে পেলাম। তারপরে আমাদের কাছে এখন আহমেদ ইলিয়াস আছে। আমাদের সামনে অন্তত বলতে পারি যে আহমেদ ইলিয়াসের পরে শামীম জামান ভিকে আমরা পাবো কিছুদিন বা পাচ্ছি। তারপরে ধরেন কি বলবো, মানে সাগর ভাই বা এদিকে হাসান বা ওদিকে ধরেন সৈয়দ আফজাল বা এরকম যারা লিখছেন, কিন্তু এই যে পরম্পরার যে ব্যাপারটা মানে খুব বড় আকারের পাওয়া, যেটা মানে নওশাদ নূরি, আহমেদ ইলিয়াস, শামীম জামান ভি, এই লেভেলের যে পরম্পরার ব্যাপারটা, এইটা কি আপনার মনে হচ্ছে যে ভবিষ্যতে এটা মনে হয় যে স্রোতটা আরো খারাপের দিকে যাবে? উপায় কি বলুন আপনার? বাংলাদেশে উর্দু পাঠ্য কিন্তু কোশ্চেন প্রায় বাংলাতে হয়। বাংলাদেশে উর্দুতে গবেষণা করে এবং সত্যিকারের উর্দু জানার লোকজনকে নানাভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। এনায়েত হোসেন সিদ্দিকীর ব্যাপারটা আমার জানা, আমার নিজের চোখে দেখা জানা। আমি উপাচার্য, প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, এদের সঙ্গে আলাপ টালাপ করে আমার যেটুকু মনে হয়েছে সেটুকু বললাম। আমি এখানে উর্দু ভাষী কোথায় প্যাট্রোনাইজ করবে কে? গোটা পৃথিবীতে কবিতার ধরতি, একে করে অকপটে বলছি আমি। এর মধ্যে ভাগ্য ভালো যে উর্দু একটু ব্যতিক্রম, উর্দুটি শোনার ব্যাপার। আমার এইটুকু অবশ্যই বলবো আমি যে উর্দু কবিতা পরম্পরা যেটা চাচ্ছে এটা এত সোজা না। এক রবীন্দ্রনাথ কত বছর পর বাঙালি পেয়েছেন। বাঙালি একজন রবীন্দ্রনাথকে পেতে কত বছর অপেক্ষা করতে হয়েছে আমাদেরকে। একজন লালনকে পেতে আমাদের কিরকম অপেক্ষা করতে হয়েছে। গালিব যখন উর্দু কবিতা লেখেন, উর্দুর শব্দ ভান্ডার কি পরিমাণ কত কম ছিল। এর একটা থেকে যখন বেরিয়ে আসছে মাত্র নিজামুদ্দিন আউলিয়া এদের কল্যাণে, আমাদের খসরু এদের কল্যাণে যখন বেরিয়ে আসছে, তার কত পরে
কত অল্প শব্দ নিয়ে কবিতা লিখেছে। শব্দ আছে কিন্তু কবি কোথায়? কবিকে তো প্যাট্রোনাইজ করতে হয়। মধ্যযুগে এটি খুব গভীরভাবে চিন্তা করার ব্যাপার। মধ্যযুগে একজন কবিকে জমিদাররা বা পয়সাওয়ালা লোকেরা তারা লাখেরা সম্পত্তি দিত, পুকুর বাড়ি করে দিত, তারপর তারা থাকতেন, তারা লিখতেন কবিতা। খাওয়া পড়ার চিন্তাটা নাই। এখানে খাওয়া পড়া সবকিছু তো করতে হয় একেবারে একটা লেখককে। অভাবনীর পক্ষে বেঁচে থাকা কি খুব সোজা জিনিস? কায়িক শ্রম ছাড়া অত সোজা না তো। এখানে কবিতার টেস্টটা কি করবে? তবে আমার ভালো লাগে এটা। হাসান যখন কবিতা লেখা শুরু করেছিলেন, আমি একটু বড় কিছু আশা করছিলাম যে ওর কবিতায় হয়তো পাবো আমরা। শাসারামে হাসান দাও, শাসারামের সে শায়রা আশা অনেক বড় বড় কবি ছিলেন সেখানে। তাদের সামনে যখন বলছিলেন বাংলাদেশের কবিদের অবস্থা, তারা হা করে শুনছে এবং আমার থেকে যেন পৃথিবী যেন আমার দিকে তাকিয়ে আছে। আজকে একটু তো সমতায় থাকে। কবিরা তো আর কিছু চায় না, একটু তারিফ চায়, আর তো কিছু চায় না, বিলি আর কিছু চায় না, নাথিং। একটু তারিফ করে চলে, আর কিছু। এটাই বা পাই কোথায়? ওই জন্য বলছে আজকে ইলিয়াস একটা কবিতা পড়ার পর তারিফটা করার মতো যোগ্যতা কয়টা বাঙালি রাখে, এবং উর্দু ভাষী যারা তারাই কি তার কবিতা সব বুঝতে পারবে? তার কবিতাটা একটা মাপে, পৃথিবীর সব জায়গায় কবিতা একটা নির্দিষ্ট মাপের জায়গায় চলে যায়। ইলিয়াস ওই মাপে অনেক কবিতা লেখে। আসাদ ভাই, আপনি বাংলাদেশের দুই কমিউনিটির মানে ভালোবাসার ধরে আছেন, এখন কিন্তু আছেন বাংলাদেশ থেকে দূরে। আপনি এখানকার কবিতার আড্ডা, কবিদের আড্ডা, উর্দু কবিদের আড্ডা এবং বাঙালি কবিদের, বাংলা ভাষী কবিদের আড্ডা মিস করছেন কিনা? এক অর্থে মিস করছি, আবার আর এক অর্থে হয়তো মিস করি না। যেমন আমি অস্ট্রেলিয়াতে, প্যারিসে, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, বাংলাদেশ, টরন্টো তো আছি, টরন্টো, মন্ট্রিয়ালে তো আছি। আমরা অনলাইনে আমরা কবিতা পড়ি, কবিতা শুনি, কবিতার সঙ্গে যোগাযোগ করি, বাংলা কবিতার সঙ্গে। উর্দু কবিতা আমি এখানে উর্দু মুশায়েরা আমি একবার গেছিলাম, শোনার সুযোগ হয়েছে। উর্দু গজল শোনার সুযোগ আমার হয় মাঝে মাঝে। কিন্তু এখানেও ফায়েজ আহমদকে কেন্দ্র করে একটা এখানে একটা সংগঠন গড়ে উঠেছিল। আমি দুর্ভাগ্য আমি তাদের একটা পুস্তিকা পেয়েছিলাম। পুস্তিকার ফোন নাম্বার গুলো সব মানে 6 ডিজিটাল, 7 না, নিশ্চয়ই সবগুলো বাকি হয়ে গেছে। আমি পরে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, হয়নি। এরপর তো গত মাস থেকে তো একটা যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। না, আমি মিস করিনি সন্দেহে, কিন্তু আমার সুযোগও হয় কবিতা শোনার বা পড়ার। অনলাইন তো আছি, বই আছে, বই পড়ে আমি একটু এখন পড়ছি জীবনদাস, একটু বেশি পড়ছি জীবনদাস। আমি এর আগে পড়েছি, অবশ্যই জীবনদাস পড়েনি এরকম কোনো কবি আছে নাকি বাংলা ভাষায়? প্রচুর পড়েছি, কিন্তু এখন আমি একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করি, একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছি। আমার কাছে এটা বিস্ময় বলে মনে হয়, অনেক বড় বলে মনে হয়। এবং আমি পড়ছি আর একটা হাফিজের কবিতা, সেই বিখ্যাত ফার্সি হাফিজ, রুমি হাফিজ, সেই হাফিজের কবিতা পড়ছি আর ঘাবড়ে যাচ্ছি যে কি অসাধারণ কবি। ঘাবড়ানোর ছাড়া আমার আর কোনো দায়িত্ব নেই এখন, বুদ্ধ হওয়ার বয়স চলে গেছে এখন। অনেক বড় কবি এরা, তো এদের কবিতা ভালো লাগে না? হাফিজ যখন জীবন্ত, তখন বাংলাদেশের এক সুলতান তাকে কবিতা আসার জন্য এদেশে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলার লোকরা যে কবিতা ভালোবাসেন, তারা ওই চিন্তাটা করে না বাংলায় লিখলেন আর ফার্সিতে লিখলেন। তারা আমন্ত্রণ জানালেন, আসেন কবিতা পড়েন, আপনি শুনি, ইরানি বুলবুলের কবিতা শুনি আমরা। তো এই অভিজ্ঞতাগুলো তো আমাদের আছে, কিন্তু দুর্ভাগ্য এটা যে আমরা এটা, আমি কিন্তু আপনার সঙ্গে আমি শতভাগ একমত যে এখানে যারা উর্দুভাষী আছেন
তারাই কি তাকে সম্মান জানাতে পেরেছে? এবং আরেকটা জায়গায় আছে, এটা একটু সিরিয়াসলি প্রত্যেকে একটু চিন্তা করে দেখলে তো হয় না তারা, সেটা হচ্ছে পণ্ডিতের সঙ্গে কবির একটু সংঘাত। ঢাকা ইউনিভার্সিটির পণ্ডিতের সঙ্গে কিছুতেই শামীমকে নেওয়া যাচ্ছিল না, পরে অনেক কষ্টে তাদেরকে নেওয়া হলো সেই ঢাকা ইউনিভার্সিটিতে। কবির কোথায় যেন এদের একটা বিরোধ আছে কি সেই, মানে অথচ তারা কিন্তু আন্তরিক ভাবে চাচ্ছে। আমার কাছে উর্দু ডিপার্টমেন্টের হেড চিঠি লিখেছেন, আমি যেন উর্দুতে একটা প্রবন্ধ লিখে দিই। ভাবা যায় নাকি এটা? মানে তারা চাচ্ছেন যে মেইন স্ট্রিমের সঙ্গে তারা থাকুক, দিগন্তটা বাড়ুক, পরিধিটা বাড়ুক, আয়তনটা বাড়ুক। কিন্তু এরাও সেরকম সহযোগিতা করছে না। রাজশাহীতে তো আমরা নিজেরাই দেখলাম, আমরা গেছি উর্দু সাহিত্যের ডিপার্টমেন্টে, আমাকে সে নিয়ে গেল সংস্কৃত ডিপার্টমেন্টে, সেখানকার পণ্ডিতের সঙ্গে আড্ডা মারল। সংস্কৃতের দু একজন পণ্ডিত উর্দু কবিতা পছন্দ করে, এটি আমার কাছে খুব আনন্দেরও ব্যাপার, একটা বড় আনন্দের ব্যাপার, একটা রাজনীতি গিয়ে চোখ খুলে যাওয়ার মতো ব্যাপার। তো এগুলো আমার মনে হয় যে করলেই যে মানে কবিদেরকে খাওয়া দাওয়া দিলেই কি কবিতা হবে? আমি সন্দেহ পোষণ করি। অনেক ধন্যবাদ। তবে কোনো জানার আছে? না হলে আমরা, আমার জানার একটাই আছে, সেটা হচ্ছে জ্ঞাতির আমি একজন আপনজন। আমি জ্ঞাতিজনেরই তো লোক, জ্ঞাতিজনই তো আপনি। প্রতিটি অনুষ্ঠানে থাকতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু ঢাকায় দুর্ভাগ্যবশত আমাকে নানা কারণে ব্যস্ত থাকতে হয়েছিল, যে কারণে আমি ঠিক সময় করে যেতে পারিনি, ঠিক মতো যেতে পারিনি। আর যে অনুষ্ঠানটা এখন হচ্ছে এই মুহূর্তে, আমি শিওর যে উর্দু ছাড়াও আমার মনে হয় জ্ঞাতিজন, আমি যাদের অন্তত উল্লেখ করলাম, মতেন্দ্র মানকিনকে আহ্বান করলেই একটু বোধহয় আসা যাওয়ার খরচাটা দিয়ে তিনি চলে আসবেন। হোটেলের খরচাটা দিতে হবে না বোধহয়, আমি জানি না। এখানে ওর বন্ধু বান্ধব আছেন, ওর অসংখ্য ভক্ত আছে এখানে। আমার মনে হয় মৃত্তিকা চাকমাকে রাঙামাটিতে খবর দিলে তিনি আসবেন। আমার মনে হয় এটা জাভেদ একটু উৎসাহ নিতে পারে, কারণ জাভেদের নিজের ভাষার বাইরে এই যে অন্য ভাষার কবিতা পড়ার মধ্যে একটা রোমান্টিসিজম আছে না, একটু অন্য রকমের রোমান্টিসিজম কাজ করে। তা আমার মনে হয় যে জ্ঞাতিজন যদি এগুলি করে খুব বড় কাজ হয় বাংলা উর্দু সাহিত্য। আমি অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু তাকভিরিম নামে একটা হলো মান্দি ভাষার একটা সাহিত্য চর্চা হচ্ছে, পত্রিকা বের করে। ওর যে প্রধান কবি সম্পাদক, ওকেও কিন্তু আমরা এই আড্ডাতে ডেকেছি। এবং অন্য যে কোনো ভাষার ক্ষেত্রে, যেমন এইবার যে আমরা উঠানে যে সংখ্যাটা বের করলাম, গতবারের মতো এইবারের সংখ্যাগুলোতেও কিন্তু অন্য ভাষার কবিতার একটা অংশ আমরা রেখেছি। ফলে একটা প্রচেষ্টা কিন্তু আছে যে মানে বাংলা ভাষার বাইরের ভাষার যে চর্চাগুলো, সেই চর্চাগুলো যাতে অব্যাহত থাকে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনার রিমাইন্ড করে দেওয়ার জন্য। এবং এটা আমাদের খুবই, আমরা মনে করি যে এটা কোনো একটা গ্রুপের মেইন স্ট্রিমিং হওয়া উচিত। মানে প্রধান কাজটাই হওয়া উচিত যে অন্য ভাষার সংস্কৃতি, অন্য ভাষার সাহিত্য, কবিতা, এইগুলোর চর্চাটা যাতে আমরা সামনের দিকে নিয়ে আমরা সবাই দেখতে পাই যে মান্দি ভাষাতে আহমেদ ইলিয়াস আছে, মান্দি ভাষাতেও নওশাদ নূরির মতো কবিতা আছে, চাকমা ভাষাতেও নওশাদ নূরির মতো কবিরা আছেন। ফলে ওই জিনিসটা আমরা আসলে জানি না, ওইটাকে সামনের দিকে নিয়ে আসা আমাদের অন্যতম একটা কাজ। খুব খুশি হলাম, খুবই খুশি হয়েছে। বাংলা ভাষার রিসেন্টলি যেটা হয়েছে, আমি জানি এটা সংবিধানে কথা বললে এখন লোকজন আমাকে আবার কিভাবে দেখে না জানে, সংবিধান তো কম তছনছ করা হয়নি, কিন্তু সংবিধানে যে রাষ্ট্রভাষা বাংলার জন্য পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এখন আমাদের সংবিধানে ভাষা সম্পর্কে শুধু কি এদেশের রাষ্ট্রভাষা বাংলা,
অন্যান্য ভাষাগুলো সম্পর্কে কি হবে, সংবিধানে তার কোনো উল্লেখ নেই। কিন্তু তবু ভাগ্য ভালো যে বর্তমান সরকার 5টি আদিবাসী বলবো না, আমি ফার্স্ট জেনারেশনের ভাষায় 5টি ভাষায় পাঠ্য বই প্রণয়ন করে বিনামূল্যে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। আমি এটা খুব ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে এটা। আমি আশা করব যে এই আয়োজনটা একটু যেন বড় হয়, একটু যেন বড় হয়। পৃথিবীতে প্রায় 3,500 ভাষা এখন কম্পমান, উর্দু কিন্তু সেই ভাষা না। উর্দু মোটেও, যদিও পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু পাকিস্তানের কয়জনের মাতৃভাষা, বরং সেই তুলনায় ভারতের অনেক জায়গায় স্থান এক এক জায়গায়, কোথায় হায়দ্রাবাদ আর কোথায় ইউপি, কাছাকাছি না একটাও, কোথায় কলকাতা, কিন্তু উর্দু চর্চা কিন্তু সেখানে অনেক বেশি হয়। দিল্লিতে আমি কবিতা পড়েছি, ওদের ফার্স্ট সাউথ এশিয়ান কালচারাল যে ফেস্টিভ্যাল, সেখানে দেখেছি উর্দু কবিতা লিখছেন তারা, বেশ কিছু কয়েকজন উর্দু কবি আছেন, বেশ পাওয়ারফুল, ভালো কবিতা তারা লেখেন। তো এবং তাদের মধ্যে বেশ যোগাযোগটা আছে। কিন্তু বাংলাদেশের মুশকিলটা হলো বাংলাদেশে যোগাযোগটা বাড়ছে না, একদম না, একদম না। এবং আহমদ ইলিয়াসের কথা একটু বলবো আমি এই জন্যে যে আহমদ ইলিয়াস প্রেস ক্লাবের যে নিজস্ব সেক্রেটারি থাকে, একটা টু হ্যান্ডেল দ্য প্রেস ক্লাব, ওই বাবুর্চি, খাওয়া দাওয়া যারা দেয়, অন্যান্য চাকরি যারা করে তাদের যে ম্যানেজ করাটা, এই দায়িত্বটা আহমেদ ইলিয়াস একসময় পালন করেছেন। তার ফলে বাংলাদেশের প্রধান প্রধান সাংবাদিকদের সঙ্গে আহমেদ ইলিয়াসের একটা যোগাযোগ করে উঠেছিল। তার ফলে তার জানাশোনার পরিধিটা অন্যদের চাইতে একটু বেশি ছিল, যেটা আহসান আহমদ দাস পাকিস্তান প্রেস ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সুবাদে তার এই সুযোগটা ছিল। আহসান আহমদ দাস উর্দু অনার্সে এমএতে ফার্স্ট ক্লাস পাস, ফার্সিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। হালকা ব্যাপার না, কিন্তু খুব উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না, অনেক বড় ব্যাপার। তো মেধা, প্রতিভা আর ভালো ছাত্র হলেই যে ভালো কবিতা লিখবেন, এটি আমি কখনো বিশ্বাস করি না, ভাবিও না। তো তবু আহমেদ ইলিয়াসের আমার খুব ভালো লাগছে এটা, যে আজকে অন্তত আহমেদ ইলিয়াসকে বোঝার চেষ্টা করা হচ্ছে। আমার খুব ভালো লাগতো যদি জাভেদ অথবা মাজার অথবা কেউ যদি অন্তত ইলিয়াসের দুটো কবিতা বাংলা অনুবাদ যদি পড়ে শোনাতেন, অনেকে বুঝতে পারতেন যে কিরকম কবি। আমার মনে হয় এটা পড়েন না জাভেদ ভাই? জাভেদ পড়েন? তৈরি আছে আসলে দুটো আমার খুব প্রিয় কবিতা চাই। আমরা আমাদের নাসিম ভাই মনন রেখা নিয়ে কাজ করছেন, এবারে সংখ্যা বেরোবে আহমেদ ইলিয়াসকে নিয়ে। প্রায় 20 ফরমার পত্রিকা, প্রায় 320 পৃষ্ঠার পত্রিকা হচ্ছে শুধুমাত্র আহমেদ ইলিয়াসকে নিয়ে। আমাদের ইলিয়াস লিখেছেন, খালিকুজ্জামান ইলিয়াস লিখেছেন, মহিদুল হক লিখছেন। তাদের লেখা সহ তরুণরা, একেবারে তরুণ কবি যারা আছেন, বাংলা কবি, তারা আহমেদ ইলিয়াসকে নিয়ে লিখেছেন বেশ কয়েকজন। এবং তারা সেটা দায়সারা লেখা নয়, তার কবিতা পড়ে যখন ছাপা হবে আপনি দেখতে পাবেন যে এটা বুঝতে চাওয়ার একটা আন্তরিক প্রয়াস আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার বোধহয় ইন করতে হবে মাজার, জাভেদকে বোধহয় আবার ইন করতে হবে। লাইন চলে গিয়েছিল বোধহয়। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে তাদের পড়ে শোনাই দুটো কবিতা। ওনার একটা কবিতার নাম হচ্ছে শেষ পংক্তি, গজল না, নজম। এটা অর্থাৎ মুক্ত মাপের কবিতা, 2 লাইনের মাপে অলিলের মতো সীমাবদ্ধ নয়। দুটো কবিতা, ওনার একটা কবিতার নাম হচ্ছে শেষ পংক্তি, গজল না, নজম। এটা অর্থাৎ মুক্ত মাপের কবিতা, 2 লাইনের মাপে অলিলের মতো সীমাবদ্ধ। থমকে দাঁড়ালাম পথের উপর, আমার কদম হতে চুইয়ে পড়া আলো এবার নিভবে হয়তো।
প্রতীক্ষায় অধীর হয়ে আছি, কেউ তো ডাকবে আমায়। কখনো তো আসবে সেই দিন যখন গুলো আমার নাম ধরে ডাকবে। কখনো তো সেই মুহূর্ত আসবে যখন কথোপকথনে নামবে আমার কবিতা। আমার ভাবনায় নিজ সুরের করবে খুন, অধীর হয়ে আছি। কোনোদিন সেই ভোর, সেই সূর্য তো আসবে যখন আমার শেষ কবিতা আর আমি গল্প করবো দুজনে। শেষ কবিতা লিখছি আমি, শেষ পংক্তি বলছি আমি। আরেকটা কবিতা, প্লিজ। মেহেদী হাসান নামে আমাদের একজন বন্ধু আছেন, তিনি বলছেন যে আহমেদ ইলিয়াস প্রধানত রাজনৈতিক আত্মযৌবনিক বলে মনে হয়েছে আমার কাছে। তো এই কথাটা আসলে ওরা এরকম মনে করবার যথেষ্ট কারণও আছে। তার প্রমাণটা কবিতার মধ্যে দেখবেন। কবিতার নাম হচ্ছে কাগজের বাড়ি। যখনই আমি সাদা কাগজের কোনো টুকরো পাই, নিজেই নড়ে ওঠে আঙুল আমার। তারপর কাগজে রেখা আঁকা শুরু হয়ে যায় কল্পনায় বাড়ি বানানোর কাজ। আমি কাগজের দেয়াল ওঠাই, দরজা বানাই, জানালা অলিন্দ সাজাই, বাগানে ফুল ফোটাই। এরপর নিজের কাগজে আঁকা বাড়ির ছবি দেখে আমার ভয় লাগে। যেমন করে আমি নিজের বাড়ি হারিয়েছি আসমান জমিন, কাগজের এই টুকরো হারিয়ে না যায়, আমি আবার গৃহহীন না হয়ে যাই। এই দুটো কবিতা আমার খুব প্রিয় কবিতা, এই দুটোই পড়লাম। এইটা খুব বড় ব্যাপার হয়েছে, এই যে গৃহহীনের ব্যাপারটা না, এটা ইগনোর করা যায়। আমরা দেখবো যে ইব্রাহিম ইসলাম, মুসা ইসলাম, আমাদের কবি, এরা মূলত গৃহহীন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। সেটা আজকের ঘটনা না, অনেক আগের কথা বলছি। আমরা শ্রী চৈতন্যকে আমরা দেখবো, গৌতম বুদ্ধকে আমরা দেখবো, আমাদের এই পার্সপেক্টিভ দেখি আমরা। এরা এইভাবে ঘুরতে ঘুরতে নিজেকে চেনার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, প্রকৃতি থেকে, সমাজ থেকে, দেশের অর্থনীতি, রাজনীতি থেকে নিজেকে বোঝার চেষ্টা করছেন এবং মানব জাতির মূল প্রবাহর সঙ্গে নিজেকে যুক্ত করছেন কবিতা দিয়ে, কবিতার মাধ্যমে। মাধ্যম তো কবিতাই, এছাড়া তো কিছু না। আমি একমত এর সঙ্গে, জাভেদের সঙ্গে, যে কিষণচন্দ্র, প্রেমচাঁদ, বিশেষ করে মান্টো এবং খাজা আহমদ আব্বাস, এদের কবিতা যে গল্প উপন্যাসে যে দেশ বিভাগের যে বেদনা, জ্বালা, ঠিক উর্দু কবিতায়, হ্যাঁ, আপনি পাবেন, গানে পাবেন, আপনি গানে পাবেন শাকিল মাদাওয়ানির কবিতায়, তারপরে নাম কি যেন, আহমেদ কি জয়পুরি, হযরত জয়পুরীর কবি, এদের গানে আপনি ওই বেদনাটুকু আছে, দুঃখটা আছে, কষ্টটা পাওয়া যাবে। এবং ওই বিচ্ছেদটা, মানে একটু বিচ্ছিন্ন না হলে মানুষ বোধহয় আঁকতেও পারে না, লিখতেও পারে না, মানে সৃজনশীলতার প্রকাশটা সেভাবে হয়তো হয় না। আমি জোর গলায় বলতেই পারছি না, কিন্তু এটুকু আমার মনে হয়েছে, একটু বিচ্ছিন্নতা, মানে জনতার কথা বলবো, সংগ্রামের কথা বলবো, কিন্তু লিখতে হবে কিন্তু একা একা। আমি বোঝাতে পারছি না, কি জানি, আমি হয়তো বোঝাতে পারছি না। হ্যাঁ, আমি আন্দোলনের কথা বলছি, সংগ্রামের কথা বলছি, কিন্তু লিখতে হচ্ছে কিন্তু একা একা বসে বসে। এটা আমার মনে হয়েছে আর কি। তো ইলিয়াসকে তাক করে ওই রাজনীতির ইয়ের মধ্যে আটকে রাখা না, ওখান থেকে বেরিয়ে আসছে। এবং আমি যেটাকে সবচেয়ে গুরুত্ব করি, যে কবিকে শেষ পর্যন্ত কবি নিজের বলের মধ্যে দিয়ে দেখা বোধহয় ভালো। ইলিয়াস সেটা তৈরি করতে পেরেছেন, হয়তো সময় লাগবে, যাকে আমরা বলি যে একটু গবেষণা, তার অন্যান্য কাজও তো আছে। তিনি বাংলাদেশের নিয়ে প্রচুর কাজ করেছেন, এবং বিহারিজ ইন বাংলাদেশ, ইমিগ্রেন্টস, এটাকে ফ্রেঞ্চ ভাষায় জেনে কিভাবে লেখা, আমি তো উচ্চারণ জানি না, ওয়াজেদ অনুবাদ করেছেন বাংলায়। হ্যাঁ, অসাধারণ।
এবং অনেক পিএইচডি ধারণ করেছেন তারা এই বইটি ব্যবহার করেছেন, তারা এই বইটি থেকে 2 রাতে ব্যবহার করেছেন। সুন্দর। আচ্ছা। এই যে এই বইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দ্য ওয়ার্ল্ড আই স, ও আচ্ছা, আহমেদ ইলিয়াসের। যেটা বিখ্যাত বই তার, এটা লাইফ এবং তার স্ট্রাগল এবং তার কবিতা সবকিছুই এটার ভিতর দিয়ে উনি বলছেন। এটা ইন্ডিয়ান ইমিগ্রি তো প্রথম খুব বিখ্যাত বই, তারপরে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই। ভাই কবি, আমি এটার বইটার ছবিটা দেখাই, একটু স্ক্রিনটা দেবেন, সবাই দেখুক। যদি কেউ পড়তে চান তাহলে যেন এটা হচ্ছে আহমেদ ইলিয়াসের এই বছরেই বইমেলাতে বের হওয়া ওনার অল্প কয়টা কবিতার প্রতিনিধিত্বশীল একটা সংকলন। এটা নাম দেখা যাচ্ছে বাংলাদেশি উর্দু কবি আহমেদ ইলিয়াস নির্বাচিত কবিতা, আমারই অনুবাদ এবং চয়ন করা, সঙ্গে ছোট ভূমিকাও আছে। আমি খুব খুশি হয়েছিলাম যে এই অশীতিপর কবিকে এই অনুদিত গ্রন্থখানি হাতে তুলে দিতে পেরেছিলাম। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা ব্যাপার ছিল। বাংলাদেশ থেকে বের হয়েছে, প্রথমা প্রকাশনী থেকে বইটা বের হয়েছে। আমি নিশ্চিত আজকে যারা এখানে বিভিন্ন পর্যায়ে এসে আলোচনায় যুক্ত হয়েছিলেন তাদের বড় একটা অংশই এই কবিকে প্রথম হয়তো তার নাম শুনলেন, প্রথম হয়তো তার কবিতার শোনার সুযোগ হলো। তো ওনার একটা কবিতার 2টো লাইন, যেটা আমি আমার ভূমিকায় একটা শের ব্যবহার করেছিলাম, সে উর্দুটা শোনাই। মূল ভাষাতে তার কবিতার 2টো লাইন অন্তত আজকে যারা আছেন তাদের শোনা উচিত আমার মনে হলো। লাইন শেরটা হচ্ছে এরকম যে, मौत के जिद है कि मर जाऊं, मौत के जिद है कि मर जाऊं, जिंदगी है कि मरने नहीं देते। মৃত্যু শুধুই জেদ ধরে, মৃত্যু শুধুই জেদ ধরে যেন মরে যায়, এদিকে জীবন মরতে দেয় না কিছুতেই। এটা একটি কবিতা, জীবন এদিকে আসলে কিছুতেই মরতে দেয় না। তো কেউ যদি তার সম্পর্কে আগ্রহী হন, এই একখানি গ্রন্থই এখন পর্যন্ত মজুদ আছে বাংলা ভাষায় আহমেদ ইলিয়াসকে নিয়ে, প্রথমা থেকে বেরিয়েছে, বাংলাদেশি উর্দু কবি আহমেদ ইলিয়াস নির্বাচিত কবিতা। আর কদিন পরেই আমরা মনন রেখা নামে একটা পত্রিকা, আমাদের বন্ধু সম্পাদক মিজানুর রহমান নাসিম, তার সম্পাদনায় বেশ মানে ঢাউস মাপের একটি সংকলন, 320 পৃষ্ঠা বা তারও বেশি হতে পারে, পুরোটাই আহমেদ ইলিয়াসের নির্বাচিত কিছু কবিতা, তার আত্ম বা স্মৃতিকথা থেকে নির্বাচিত কিছু অংশ, এবং প্রায় 20-25 জন কবি, গবেষক, প্রাবন্ধিক, বাংলাদেশের তরুণ বাংলা কবি এবং উর্দু ভাষা থেকে তার উপরে লেখা বেশ কিছু প্রাবন্ধিকের প্রবন্ধ, কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে কয়েকজন তার অনুরাগী এবং তাকে নিয়ে গবেষণা করেছেন, এরকম কয়েকজনের লেখা নিয়ে একখানি সংকলন বের হতে যাচ্ছে। আমরা মোটামুটি আশাবাদী, কাজ শেষ, আমরা আশাবাদী যে এই ডিসেম্বরের মধ্যেই সেই সংখ্যাখানি আমাদের হাতে এসে পৌঁছবে। কথাগুলো জানিয়ে দেওয়া প্রয়োজন বলে আমার মনে হলো। খুব খুশি হলাম এই সংবাদে, ভীষণ খুশি হয়েছি আমি। হ্যাঁ, এবং ইনফ্যাক্ট মানে এক ধরনের এই যে আজকের আলোচনার একটা অংশ মানে আসাদ চৌধুরীর নামেই আসলে ছাপানোর একটা বদ ইচ্ছার থেকে আসলে আজকের আয়োজনটা, যাতে কারণ আমি একটা জিনিস দেখছিলাম যে নওশাদ নুরির সংখ্যাতে যে আসাদ চৌধুরীর যে সাক্ষাৎকারটা, এইটা একটা, আমি বলবো যে খুবই বড় একটা অর্জন আমাদের এই কাজটা করা আর কি। আমি জাভেদ দুইজন মিলে সাক্ষাৎকারটা নিয়েছিলাম। আমার কাছে যেন মনে হচ্ছিল যে এত বড় একটা কাজ হবে আসাদ চৌধুরী নাই, এটা হয়। এবং ওই মাত্র ওই যে জ্ঞাতিজনে আহমেদ ইলিয়াস সম্পর্কে কিছু কথা, সেটা 1.5 পেজের বেশি যায় না। সেই জন্য এই গোপনে বুদ্ধি করে আমরা এইটা আপনাকে ধরা আসলে, যে এই আজকের আলোচনার একটা বড় অংশ সাক্ষাৎকার হিসাবে আমরা আসলে এই সংখ্যাটাতে দেব। এইটা আমাদের একটা ইচ্ছা আছে আর কি। আমরা খুব খুশি হলাম মানে আপনাকে দেখা এবং আপনাকে পাওয়া, এবং বিশেষ দিনে পাওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটু মন খারাপ হলো যে আপনি বেশি ভালো আছেন ওখানে, কষ্টে থাকবেন, বাংলাদেশে ছুটে চলে আসবেন, সেইটা তো দেখছি না। করোনাকালীন, কোভিড কালীন আসা দরকার নাই, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশিরা
আপনাকে আমরা চাইতেই থাকবো এবং সুযোগ পেলেই চলে আসবেন। অন্য কোনো কারণে বাংলাদেশ অবস্থা মানে করোনার অবস্থা ভালো না, আমাকে বললেন আর কি যে এই সময়টা কিছু দিকে আসবেন না। এবং আমার আত্মীয় স্বজন, আমার ছেলে, ওরা ফুলফুল করে মানা করছে যে আর এরাও দেবে না। আমার ছেলে মেয়েরা দুজনেই আছেন এখানে, ওরা কিছুতেই দেবে আমাকে যেতে। মনটা আমার পড়ে আছে বাংলাদেশ আজকে কয়েক মাস ধরে, আনইজি ফিল করি। এখানে সবচেয়ে অসুবিধা হচ্ছে কি, ভারতের যে যেখানেই যাই না কেন অন্তত গাছগুলি তো পরিচিত, এইখানে একটি গাছ পরিচিত না, ভাবা যায় না। বাইরে ফটফটা রোদ, একেবারে গ্রীষ্মকালের মতো, শরৎকালের মতো ঝকঝকা রোদ একেবারে, কিন্তু একটা সোয়েটার উপরে জ্যাকেট গায়ে দিয়ে হাঁটতে হবে, না হি করে কাঁপতে হবে, নিউমোনিয়া হয়ে যাবে, এমন প্রকারক আবহাওয়া এখানকার। কিন্তু সব মিলিয়ে এখন ঘরের মধ্যে বন্দি অবস্থায় বাইরে বেরোতে চাই না, বাইরে বেরোলে পর সেই সমাজে রোগ বেরোতে পারি না, ঘরের মধ্যে থাকতে হয়। কাজে কিছু কিছু পড়ছি। আমি জাভেদকে একটা অনুরোধ করবো, জ্ঞাতিজনকে একটা অনুরোধ করবো যে নওশাদের উপর একটা সিরিয়াস কাজ, মানে আমি পত্রিকার কথা বলছি না, আর কবিতাগুলো যেগুলো এই পর্যন্ত অনুবাদ হয়েছে আরো কিছু অনুবাদ করে, আমার মনে হয় আমার শেষ বইটা দেখা হয়নি ভালো করে, নওশাদের শেষ বইটি। আমার মনে হয় একটু জাভেদ যদি একটু সিরিয়াস হয়, মাজারকে যদি খোঁজানোর দায়িত্ব দেওয়া যায়, যে রেগুলার খোঁজাবেন, তাহলে হয়তো কাজটা বেরোবে। আতাউর রহমান জামিল বলে আরেকজন কবি ছিলেন, খুব বড় কবি, খুবই বড় কবি ছিলেন আতাউর রহমান রোডে থাকতেন। ওনার বই, ভাগ্য ভালো, ওনার একটা বই বেরিয়েছে ইউপি থেকে, ভোপাল থেকে। আমি বইটা দেখে এসেছি, কিন্তু ওরা বইটা দেবে যে আমি ওদের ওখান থেকে বলে ফটোকপি করে আনলে বোধহয় করা যাবে। অন্তর থেকে কবি এবং বড় একটা ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু একেবারে খাঁটি কবি, ভেতরে ভেতরে কবি একেবারে। ওনার আতাউর রহমান জামিলের একটা মানে অসাধারণ শের আছে, উনি বলছেন যে ফুলো কি জখ্ম খায়ে তো পত্থর বনে জমিল, फूलों के जख्म खाए तो पत्थर बने जमील, पत्थर बने तो संग तराशों में बढ़ गए, ফুলের আঘাত খেয়ে আমি পাথর হয়ে গেছি হে জামিল, আর পাথর হয়ে টুকরো টুকরো হয়ে আমি ভাস্করদের মাঝে ছড়িয়ে গেছি। কি কথা রে! না, এটা ইংলিশ কবিতা আছে, একটা নওশাদ নূরি সম্পর্কে একটা ইনফরমেশন দিয়া, অবশ্যই আপনি জানেন, মানে ইন টাচ উইথ হাইকেল ভাই এবং অন্যান্যদের কাছে, শাবানা আফা সহ সবার সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে। এখন আমরা দেখছি, আমি পড়তে পারি না, খুব অসহায় লাগে আমার, সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যে নওশাদ নূরির বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে যে লেখাগুলো বেরিয়েছিল সেইগুলোকে স্ক্যান কপি করে হলো বাংলাদেশে পাঠানো হচ্ছে। এবং এইটা মানে এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে নওশাদ নূরির উত্তরসূরিগুলো ভালো হওয়ার কারণে, মানে আমি কি বলবো যে সেই কারণে এইগুলা কিন্তু এখনো প্রক্রিয়াটা আছে। এবং এইটাকে যদি আসলে বাংলা উর্দু সাহিত্য ফাউন্ডেশনের কোনো একটা ফর্মে এইগুলোকে একটা আসলে সিরিয়াসলি, ওই যে আপনি যে কথাটা বললেন, এটা সিম্পল ওই নট ট্রিবিউট টু নওশাদ নূরি এই টাইপের না হয়ে সিরিয়াস একটা ওয়ার্ক হওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে মানুষজনও আছে, এবং আমরা সবাই মিলে সুযোগ, মানে সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই আমরা পারবো এই কাজটা। আমি আপনার অনুরোধ খানিকে আদেশ হিসেবে গ্রহণ করলাম, এবং অবশ্যই অবশ্যই এই কাজটা হবে, শীঘ্রই হবে। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে শুনে, আজকে মনটা ভরে গেল। খুব একটা অপরাধ বোধ কাজ করছি। আমি গত 3 বছর ধরে জাভেদ এবং মাজারকে বলছি, বছর ধরে আমি শামীমকে, সৈয়দ সাহেবকে কিংবা মাসুদ সাহেবকে, ক্লাস করি না, আমি যিনি কবিতা লেখেন, এদেরকেও অনুরোধ করেছি যে প্রেসিডেন্টটা চেঞ্জ করেন, একটা মিটিং ডাকতে পারছি না, আপনারা কত আর এরকম ভাবে করে চালাবেন, আপনি চেঞ্জ করে নেন, আমি তো আছি, থাকবো, আমি মেম্বার থাকলেও থাকবো, প্রেসিডেন্ট থাকলেও থাকবো, আমি বাইরে তো যেতে পারবো না, আমি ফোরাম ফাউন্ডেশনে থাকবো। তো বারবার করে বলার পরও ওরা পাল্টাচ্ছে না। এটা
আমার প্রতি প্রীতিবশত পাল্টাচ্ছেন আমি জানি, তো এই প্রীতিটা ভালো লক্ষণ না, সংগঠনের জন্য ভালো না। সংগঠনটা খুব প্রয়োজন। আমরা পরবর্তীকালে এখানেও আমরা কিছু চেষ্টা করে দেবো। আমি এখানে ওর মেয়ে আছেন, ছোট মেয়ে আছেন, নওশাদের মেয়ে, এবং আহমেদ ইলিয়াসেরও মেয়ে এখানে আছেন, কানাডাতে আছেন, টরন্টোতেই আছেন। আমার সঙ্গে যোগাযোগটা খুব কম। আমার সঙ্গে এর আগে হাইকেল যোগাযোগ করেছে, এখানে এসে যোগাযোগ করেছে। আমি যে ওদের নাম্বারটা রাখবো, হাইকেলের ছেলের নাম্বারটা রাখবো, এটাও রাখিনি। আমার কিছুটা পাগলামি আছে। আর আমার হাইকেল ভাই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তো আমি রেখে দিয়েছিলাম, যোগাযোগ করতে পারলাম না, দুঃখজনক। এটা এই যোগাযোগ করাটা উচিত। তো এটা হয়, আমার নিজেরও ফোন নাই, ফোনে মানে কি আমি স্মার্টফোন চালাতে পারি না, এটা এরকম করতে হয়, বার করতে হয়, এটা টিপতে হয়, তো মেসেঞ্জার না অ্যাপ কি কি সব বলে ফেলে মাথা গরম হয়ে যায়, আমি ছুঁড়ে ফেলে দিই, আরো কাজে লাগে না। তো আমার যে ইয়ে আছে, অ্যানালগ মার্কা যেটা আছে, সেটা নিয়ে দেখি আমি কিছু করা যায় কিনা। তো আমার কাছে খুব ভালো লাগছে যে যদিও নাই, কিন্তু আমার মনে হয় ঢাকাতেই আছি। জাভেদের ফ্যামিলি মেম্বার ওরা সব কেমন? ভালো সবাই? ভালো। মাজার বাড়ির সব ভালো? হ্যাঁ ভালো, সুস্থ আছে সবাই। সুস্থ আছে। জি, খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। এখন কোন জায়গায় মিটিং হয় জ্ঞাতিজনের? না, জ্ঞাতিজনের ওইটা আমরা করতে পারছি না, ইচ্ছা করে করছি না আপাতত, এই কোভিড এর কারণেই। একটু অনলাইনে চেষ্টা করছি। অনলাইনে আজকে 15তম করলো, এবং ওইখানে একটা জিনিস করছি অনলাইনে, সেটা জাভেদকে একটা টার্গেট করে, আমাদের টার্গেট হচ্ছে 50 জন মতো উর্দু কবি কে নিয়ে বলা, এবং ওইগুলোকে ট্রান্সক্রিপ্ট করে আমরা একটা, ধরেন অনেকগুলো নিয়ে অলরেডি আমাদের 7টা হয়ে গেছে, এটাকে 15 দিন পর পর একটা একটা করে আমরা শুরু করে, মানে ওই নতুন, মানে ওই কবিগুলোর নামই শুনি, মুনির নিয়াজি নামই শুনি নাই আমরা। এই টাইপের মানুষজনকে নিয়ে এসে জাভেদ বলছে অলরেডি 7টা হয়ে গেছে। অনেক কবি আছেন সত্যি সত্যি আমরা জানি না, একদমই নাম জানি না আসলে। যেমন ওই নওয়াব ইয়ের ভাই যে, নাম মনে থাকে না, ফরিদপুরের রাজবাড়ির নাসাফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল গফুর নাসাফ। আমি তার 2টা লাইন পেয়েছিলাম মাত্র। খুব বড় পণ্ডিত মানুষ। আমাকে বলেছিলেন ফরিদপুর থেকে লোকজন যে আমাকে তার কবিতাগুলো দেবে, নিয়ে করবেন। এমনকি সবচেয়ে মুশকিল যেটা, এটা অনেকে হয়তো শুনবেন, শোনা উচিত তাদের, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বই আছে, কিন্তু ক্যাটালগ থেকে সেই বই বের করে দেবার মতো একটা লোক নেই যে উর্দু জানে। কি করা যাবে? আমার ছাত্র ফজলুর রহমান যখন লাইব্রেরিয়ান ছিলেন, তখন বহুত কষ্টে খালেদ বাঙালির এই বইটা জোগাড় করা গেছিল, বহুত কষ্টে। খালেদ বাঙালির আমি কটা অনুবাদ করবো বলে আমি এনেছিলাম, ফটোকপি করতে দিয়েছিলাম, 1 থেকে 30 থেকে আবার 30 থেকে 1 করেছে, যেহেতু কোনটা উল্টা কোনটা পাঠ জানে না বলে 1 থেকে 30 করে, 30 থেকে 1 আবার উল্টা করে 60 পৃষ্ঠা করে আমাকে দিয়েছে। তো আমি আবার একজন উর্দুভাষী কবিকে দিয়েছিলাম যে তুমি পড়ে দেখো কিছু করতে পারা যায় কিনা। তো এগুলো হয়েছে কি, চেষ্টা করতে হবে। যেমন বক্সিবাজারে আছেন কবির ছেলে আছেন মোবারকি, আমার স্মৃতি একেবারেই গেছে, জহুর মোবারকি, হ্যাঁ, তার ছেলে আছেন, তিনি আবার পীর সাহেব। ওখানে আমরা গেলে যে কোনো উর্দু কবিতার আগ্রহীর ব্যাপারে উনি সাংঘাতিক সমাধান করেন, ইয়ে করেন, আমাদের কবি ক্লাস 20-কে সাংঘাতিক গুরুত্ব দেন, এবং তার কল্যাণ আমরা কয়েকবার গেছি। পাকিস্তান থেকে বড় বড় পীর সাহেবরা আছেন ওখানে। তো অনেক জায়গায় হয়েছে এটা, জাভেদের এই অভিজ্ঞতাটা হবে কয়েকদিন পরে, যে অনেকদিন পর গেলে পর সেই রিশতেদার যারা, বংশধর যারা আছে, খানদানের লোকজন খুব অপমানজনক কথাবার্তা বলে, সেগুলো কিন্তু সহ্য করতে হবে। আমাকে সহ্য করতে হয়েছে। আবার অনেকে মনে করেন এই কবিতাগুলো নিয়ে আর দেওয়া যাবে না, যেমন নাইম আহমদ নাইম চট্টগ্রামের কি নাজামাত করতেন, মানে চিন্তা করা যায় না। কবিতা মানে উপস্থাপনা যে এত সুন্দর হতে পারে, এত প্রাণবন্ত হতে পারে, খুব সুন্দর, কবিতাও পড়তে ভালো। আমি তার 2টা কবিতা জোগাড় করতে পারলাম না। চিন্তা করা যায়, তার ছেলেরা
দেবে না। এখন আছে কিনা এতদিন পরে আমার সন্দেহ আছে, আমার খুব সন্দেহ আছে। তাদের ভয়টা অমূলক না, যে নিয়ে হয়তো নিজে নামে চেপে দেবে। আমাদের তো উর্দু কবিতা লেখার প্রশ্নই আসে না, কিন্তু ওই সহযোগিতাটা পাওয়া যায় না সবসময়। হুম, আমার মনে হয়েছে এটা। আমার মেয়ে ছিলেন ইসমাইল খান সাহেব, তিনি প্রত্যেকটি মুশায়রার পর রিপোর্টটা লিখে রাখতেন, প্রতিটি মুশায়রা। শুধু তা না, রেডিওতে যে মুশায়রাগুলো হতো সেগুলোর রিপোর্টও তিনি লিখে রাখতেন। দুর্ভাগ্য সেই কাগজগুলো খোয়া গেছে, একটি কাগজও নেই। একটা ডকুমেন্ট ছিল, মানে আমি মনে করি 71 থেকে তার মৃত্যু পর্যন্ত এগুলো একটা ভালো ডকুমেন্ট ছিল, একটা ডকুমেন্ট নাই এখন। তারপরে আরেকজন ছিলেন, আমি নাম ভুলে গেছি, তিনি ইয়ের সঙ্গে যুক্ত ছিলেন, বাংলাদেশ জাদুঘরের সঙ্গে যুক্ত ছিলেন, মাঝে মাঝে আসতেন, শোয়েব কি যেন নাম ভুলে গেছি আমি। আমরা রেগুলার উনি আসতেনি, এবং টুটা ফাটা যাই হোক না কেন, একটু ছোটখাটো রিপোর্ট লিখতেন। এটি হারিয়ে গেল। অনেক কথা বলার আছে, এবং আজকে অনেক কথা বলেছিও আমরা। আমরা বিষয় থেকে অনেক দূরে সরে গিয়ে একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে আসছি। এটাও বড় কথা হচ্ছে, আমি অন্তত গন্ধটা পাচ্ছি, ঢাকার গন্ধটা। তারপরে যারা শুনছেন তাদের যে অনেক অপ্রাসঙ্গিক বিষয় আসছে, কিন্তু যদিও আমাদের কাছে খুব ভালো লাগছে, কিন্তু অনেকের কাছে হয়তো বিষয়গুলো একটু হচ্ছে। এবং আমরা আসলে 1 ঘন্টা 46 মিনিট 18 সেকেন্ড অলরেডি বলে ফেলছি। আমরা মোটামুটি তো আড্ডাটা জমলই আমার কাছে মনে হয়। আমি কবি আসাদ চৌধুরীকে জন্মদিনে আরেকবার শুভেচ্ছা জানাবো জ্ঞাতিজনের পক্ষ থেকে এবং লেখালেখি উঠোনের পক্ষ থেকে। এবং আমার কাছে মনে হয় যে লিখার থেকেও আপনার মানে আমরা যেটা চাই আর কি, আপনার স্মৃতিতে যখনই যেটা আসে, মানে আপনার সুযোগ্য জামাই আছেন, মেয়েরা আছেন, ওদেরকে বলবেন যাতে রেকর্ডেড থাকে। মানে এটা হারিয়ে গেলে না, মানে এইটা শুধু মানে আমি বলছি উর্দু বিষয়ক না, যে কোনো বিষয়ে, কারণ আপনি তো একটা এনসাইক্লোপিডিয়া। এখন এই এনসাইক্লোপিডিয়াকে তো আমাদের সংরক্ষণের দায়িত্বটা আমাদের নিতে হবে। ফলে আমরা যে যেখানে আছি এই সুযোগটা নেওয়া, যে কোনো কিছু বললে যেন এটা আপনারটা রেকর্ডেড কোনো না কোনো ভাবে থাকে আর কি। আর এখনকার তো যুগটাই খুব সহজ, আসলে সহজে রেকর্ড করা যায়। তো অসংখ্য ধন্যবাদ কবি আসাদ চৌধুরীকে, জন্মদিনের শুভেচ্ছা সহ। আমরা আজকে শেষ করছি। আমরা আশা করি অন্য কোনো বিষয় নিয়ে আবার আরেকদিন আপনার সাথে এভাবে আড্ডা দিব। ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে শুনলেন, সবাইকে ধন্যবাদ।